আমি দেখছি আগুনটা না আমার দিকে এগোচ্ছে এরকমভাবে। কি মনে হলো না, আমি জাস্ট কেটোমিটারটাকে অন করেছি, ডার্ক রেড নিচ্ছে ছাড়ছে। আমি বুঝতে পেরেছি যে ওইখানে কিছু প্রবলেম রয়েছে। জাস্ট বাঁ দিকে মুভ করেছি, দেখছি আমার পাশেই বসে রয়েছে। কেটোমিটারে ফুল সিগন্যাল কেটোমিটারে। সেই রুমের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় ভদ্রমহিলার সাথে, পার্টিকুলার একটা রুমে। আর কেসটা কি বলো তো, ওখানে একটা এন্টিটি নেই। আচ্ছা, মাল্টিপল ছিল। ওই সিচুয়েশনটা মনে পড়লে আমার এখনো খারাপ হয়ে যাচ্ছে পুরোপুরি। এতটা মায়াবী ঘর, মানে ঘরটা মনে হচ্ছে আমাকে ডাকছে কোনো কারণের জন্য, এরকম লাগছিল। তোমার গুরুর সাথ যদি তোমার থাকে, ঠিক আছে, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক কথা। দাঁড়িয়ে ছিল, শ্যাডোই ফিগার দাঁড়িয়ে ছিল, যেটা বাড়ির পিছন দিকে আস্তে করে মিলিয়ে গেল। এইগুলো না সবই সিমটমস, আসল প্রবলেমটা এর থেকেও অনেক বড়, এর থেকেও আরো জটিল। কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তব। আজকে আমি আমার নিজের একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে এমন কিছু আপনারা জানতে চলেছেন, এমন কিছু শুনতে চলেছেন, যা শুনলে ভেতর থেকে আপনারা কেঁপে যাবেন। ভয়ের যে শীতল স্রোত হয়, সেটাও হয়তো আপনাদের শির দ্বারাবে প্রবাহিত হবে। আজকে আমার সাথে এই আড্ডাতে সূর্য রয়েছে। সূর্যরও প্যারানর্মাল ইনভেস্টিগেশনের এমন কিছু কিছু ঘটনা, এমন কিছু কিছু লাইফ এক্সপিরিয়েন্স আমরা এই পডকাস্টে তুলে ধরেছি, যা শুনলে আপনারাও ভাবতে বাধ্য হবেন যে এরকমটাও হয়। আজকের এপিসোড কিন্তু জমে যাবে। কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, অথবা তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, কোনো গাইডেন্স বা কোনো রেমেডি চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। নাম্বারটি আপনারা অন স্ক্রিন দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে রয়েছে। এবং হ্যাঁ, কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে রয়েছে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো কৌস্তব, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডায় প্রথমবার এসে তোমার কেমন লাগছে আমরা অবশ্যই জানবো। তার আগে এটা বলো যে তুমি কেমন আছো। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো। আমিও ভালো আছি। 2026-এ এটা হচ্ছে আমাদের প্রথম পডকাস্ট, আর এই প্রথম পডকাস্টের গেস্টই কৌস্তব কুমার। তো বিষয়টা হচ্ছে যে আমরা অফ দ্য ক্যামেরায় কিছু আলোচনা করছিলাম তোমার কেস স্টাডি নিয়ে, যেগুলো তুমি আমাকে বলছিলে। আমার শুনে যেটা মনে হলো পার্টিকুলার, যে কেসগুলো ভীষণ একটা মর্মান্তিক কেস, যেটা একটা খুব মর্মান্তিক শীর্ষে পৌঁছে গেছে। ঘটনাটা কোথাকার ঘটনা সবার আগে আমি এটা জানবো তোমার কাছ থেকে। এটা মুম্বাই কলকাতা দুটো মিশিয়ে, ঠিক আছে। এবং এই কেসটা নিয়ে যখন আলোচনা হচ্ছেই, কারণ তোমার জানার খুব ইচ্ছে ছিল, এক্স্যাক্টলি আমাদের দর্শকদের জানার খুব ইচ্ছে ছিল, তাই জন্য আমি শেয়ার করছি। আমি কোনো ডিটেলস বা লোকেশন ওরকমভাবে দেবো না, কারণ অনগোয়িং একটা কেস এটা, ঠিক আছে। 2025-এ ঘটেছে, 2026-এ কন্টিনিউয়েশন রয়েছে এবং এখনও চলছে ব্যাপারটা। আচ্ছা, আরও অনেক কিছু রয়েছে এখানে বলার। তো চলো আমরা আর বেশি দেরি করব না, সোজা চলে যাবো কৌস্তবের কাছে। কৌস্তব, কি হয়েছিল তোমার সঙ্গে? একদম শুরু থেকে শুরু করো, কি হয়েছিল? টেকনিক্যালি বিষয়টা আমার সাথে হয়নি, এবং পরের দিকে গিয়ে আমার সাথে আমার ইনভলভমেন্ট এই জিনিসটা বাড়ে। প্রবাসী বাঙালি মুম্বাইতে থাকে, 2025-এর নভেম্বর মাস নাগাদ আমার সাথে যোগাযোগ করে, এবং যখন যোগাযোগ করছে জানি না কেন, এটা হয়তো আশারই ছিল, আমার মহারাষ্ট্রতে যাওয়ার একটা প্ল্যান চলছিল। মহারাষ্ট্রতে কেন যাব? বেশ কিছু বাস্তু ভিজিট ছিল, বেশ কিছু মানুষ স্পিরিচুয়াল হেল্প চেয়েছিলেন, তাদের বাড়িতে যাওয়ার ব্যাপার ছিল, সেই ব্যাপারটা চলছে। আর তার সাথে সাথে আমার ইচ্ছা ছিল এই বছরে আমি মহারাষ্ট্রে যে 3টে জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করব। আচ্ছা, মহাদেবের খুব বড় ভক্ত আমি একজন। তো সেরকমভাবেই কথা হয় এবং ফ্লাইটের টিকিট যা যা হওয়ার সেই জায়গাগুলো করার ইনিশিয়েশন স্টার্ট হয়ে যায়। যেদিন আমার ফ্লাইট, তার 2-3 দিন আগে আমার কাছে একটা কল আসে, আমার টিম রিসিভ করে। আচ্ছা, এবং তিনি আমার থেকে আর্জেন্ট বেসিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। ওকে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে
আমার টিম থেকে জানায় যে খুব ক্রিটিক্যাল আছে দাদা, ঠিক আছে, একটু দেখুন এটা যদি তাড়াতাড়ি করা যায়, এবং ভদ্র মহিলা মুম্বাইতেই থাকেন। বললাম ঠিক আছে, দেখছি আমি ব্যাপারটা। কথা হচ্ছে ভদ্রমহিলার সাথে। ফার্স্টে কী করি, ফার্স্টে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশন। এবার অনেকের মনে হতে পারে যে কৌস্তব অ্যাস্ট্রোলজার কবে হয়ে গেল। আমার সার্কেলে যারা রয়েছে বা তোমরা যারা রয়েছো তারা জানোই যে বেশ অনেক বছর ধরে এই জিনিসটার চর্চা রয়েছে, এবং তোমার সাথে আগের দিন একটা ব্যাপারও হয়েছে। একদম একদম। কি হয়েছে বলো, তারপরে বলছি। ব্যাপারটা হয়েছে যে আমি তোমাকে কিছু একটা ঘটনা বলছিলাম, তার আগে তুমি আমাকে বলেছিলে যে তুমি তার আগেই সেটাকে প্রেডিক্ট করে রেখে দিয়েছো। সেটা আমি প্রথম থেকে বুঝতে পারিনি। পরবর্তীকালে আমি যখন ঘটনাটা শেষ করি, তুমি যখন যেটা তুমি তোমার ফোনে যেটা লিখে রেখে দিয়েছিলে, তুমি ভেবেছিলে যে ভয়েস রেকর্ডিং, আমি ভেবেছিলাম ভয়েস রেকর্ডিং হবে, যেটা তুমি আমাকে দেখালে সেটা অ্যাকুরেটলি সেম ছিল। এটা কি করে হলো, আমি তো ঘটনা শুরু করিনি, তোমাকে কিছু বলিও নি, তার আগে তুমি প্রেডিক্ট করে দিয়েছিলে। আমি জানবো সেই বিষয়টা, আগে ঘটনাটায় আসা যাক। যাই হোক, তো ফার্স্টে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশন, এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে 2019 নাগাদ আমরা একবার পাহাড়ে গেছিলাম। ওকে। পাহাড়ে যাওয়ার পর আমাদের মানে আমার নিজের সাথে আমার 3 জন, একজন ফ্রেন্ড আর 2 জন সিনিয়র ছিল, কম্বাইন্ড একটা জায়গাতে একটা হন্টিং হয় খুব মারাত্মক লেভেল। আমি এর আগে গৌরবদার পডকাস্টে এই ব্যাপারটা বলেছি, এবং সেটাই হচ্ছে একটা ইনিশিয়েশন ফ্যাক্টর যেখান থেকে আমি এইসবের বিষয়ে স্টাডি করা স্টার্ট করি। আমার গুরুর সাথে আমার পরিচয় ঘটে। আর 2014-15 থেকে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি, হন্টিং, এই পুরো জিনিসটা আমার সাথে চলেছে। সেগুলো আমি কিউরিও ফাইটের 2018-19 ভিডিওতে, মানে 2019 যে ভিডিওস রয়েছে সেইখানে বলেছি। তো ভিডিওটা এখন নেই, ভিডিওটা প্রাইভেট করা, কারণ আমি আমার যে হন্টিং এক্সপিরিয়েন্সগুলোর ব্যাপারে বলেছিলাম সেখানে পার্ক স্ট্রিটের একটা কেস ছিল, যেখানে আমি এবং আমার তৎকালীন যে গার্লফ্রেন্ড সে ইনভলভ ছিল। ওকে। এবং ভিডিওটাতে তার সাথে আমার একটা ফটো ছিল, এবং অনেক স্মৃতি থাকে, অনেক ব্যথার স্মৃতি থাকে, ঠিক আছে। শি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, ঠিক আছে। আশা, আমি জানি না এখনও দেখছে কিনা ও, ঠিক আছে। এবার আমার সম্পর্কটা যে সময়টা ভাঙে 2022-এর ওই সময়টাতে, আমি ভিডিওটাকে প্রাইভেট করেছিলাম, কারণ কি বলবো তোমাকে, আশা করছি তুমি বুঝতে পারছি আমি। তো সেই জায়গাতে এই হন্টিংসের ব্যাপারে কথাবার্তা বলা ছিল। তারপরে কিন্তু আমি ওই ভিডিও আর কখনো পাবলিকও করিনি, আমি কখনো এই ব্যাপারটা নিয়ে কথাবার্তাও খুব বেশি বলিনি, ঠিক আছে, স্পেশালি পার্ক স্ট্রিটের ব্যাপারটা নিয়ে। 2019-এ ওই কেসটা ঘটে, পাহাড়ের কেসটা। তারপর থেকে এই দিকে ইনক্লাইনেশন হয়, অ্যাস্ট্রোলজি, ইচ অ্যান্ড এভরিথিং, এই জিনিসটা নিয়ে পড়াশুনো স্টার্ট হয়, সাধনার ব্যাপারটা স্টার্ট হয়, অ্যান্ড চলছে জিনিসটা। তো 2025 এই সময়টাতে দাঁড়িয়ে আমি গুরুর কাছে পারমিশন পাই, নির্দেশ দেন যে হ্যাঁ তুমি এবার রেডি আছো, তুমি এগোতে পারো। তারপর থেকে বিভিন্ন এত মানুষ কেসের ব্যাপারে বলতো বা এ করতো, আমি যেগুলো খুব ক্রিটিক্যাল কেসগুলো নিই আমি। বাকি দেখো নত বাকি আর টাইম পাওয়া যায় না, এত মানুষ যোগাযোগ করেন, এত মানুষ ভালোবাসেন। তো ওই কলটা আসে, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ওই কলটা আসে, কলটা রিসিভ করি এবং ওনার অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্ট রয়েছে সেই চার্টের জায়গাটা প্রেডিক্ট করি আমি, ঠিক আছে। এবং প্রেডিকশনের পরে বেশ ভয়ানক ব্যাপার স্যাপার উঠে আসে। আমি নাম ডিটেলস কোনো কিছুই দিচ্ছি না, আমি জাস্ট ফ্যাক্টসগুলো বলছি। সেটা হচ্ছে যে ওনার বাড়িতে ওনার পূর্বপুরুষের মধ্যে 2 পুরুষ আগে বা 1 পুরুষ আগে কারুর নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, অপঘাতে মৃত্যুর ব্যাপার রয়েছে, বা অপ্রত্যাশিত যে মৃত্যু, সেই মৃত্যুর ব্যাপারটা উঠে আসে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, ওনার ওপরে কোনো রকমের কিছু প্রেত চালান বা এরকম টাইপের অ্যাক্টিভিটি করা রয়েছে। ওনার ওপরে পুরো অ্যাক্টিভিটির জায়গা সব কিছু দেখা যাচ্ছিল, ঠিক আছে। এই জিনিসটা আমি দেখি, এবং ওই জিনিসটার ওপর বেস করে আমি ওনার সাথে কথাবার্তা বলা শুরু করেছি, এই ব্যাপারগুলো কি হয়েছে। উনি রেসপন্স করেন হ্যাঁ, যা বলেছি সব কিছু অ্যাকিউরেটলি ওনার সাথে ঘটেছে। ভালো কথা। এবার আমার টিম থেকে জানানো হয়েছিল যে আমি কিছুদিন পর থেকে অ্যাভেলেবেল থাকবো না, মুম্বাইতে যাবো, এবং মুম্বাইতে যেহেতু যাবো এটা উনি শুনেছেন। আমার কিন্তু আরও অনেকগুলো কাজ ছিল ওখানে, উনি অনেকবার বলেন, এবং মানে ভদ্রমহিলা আমাদের মায়ের বয়সী, কিন্তু 58, 59, 60 এরকম বয়স হবে। উনি বারবার বলেন এবং ওনার হাজব্যান্ডও বলেন যে একবার এসে আমাদের বাড়ির বাস্তু যেটা রয়েছে সেই বাড়ির বাস্তুটা একবার চেক কর। ভালো কথা। পুরো মহারাষ্ট্র ঘুরেছি, 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি,
আদার যে জায়গাগুলোতে ভিজিটের ব্যাপার রয়েছে সেই জায়গাগুলোতেও গেছি, সেখানে খুব বড় সড়ো কোনো মারাত্মক কেস ওরকমভাবে পাওয়া যায়নি, যেগুলো ছিল আমি অন স্পট ওখানে রেমেডি করে বেরিয়ে এসেছি। লাস্টের দিন ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল শনিবার দিন, রোববার দিন আমার ফ্লাইট। শনিবার দিন যেহেতু আরও কিছু বাস্তু ভিজিট ছিল, সেখানে কিছু প্রবলেম হওয়াতে আমি শনিবার দিন যেতে পারিনি, আমি গেছি রোববার দিন। আর আমার মহারাষ্ট্রতে একজন বন্ধু রয়েছে, তার দাদা রয়েছে, তার দাদার গাড়ি ছিল, তো পুরো মহারাষ্ট্রটা আমি নিজে ড্রাইভ করে পুরো জায়গাগুলো ঘুরেছি। ওনার বাড়িতে যখন আমি অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভের ওখানে ছিলাম, ঠিক আছে, ফার্স্টে জুহুতে ছিলাম, দেন মেরিন ড্রাইভে ছিলাম। মেরিন ড্রাইভ থেকে ওনার বাড়িটা যেতে হয়, এক্স্যাক্ট লোকেশন আমি বলছি না। সেখানে পৌঁছাবার সময় সূর্য, তোমাকে একটা কথা বলি, আমি বেশ অনেকদিন ড্রাইভ করছি, তুমি আমার গাড়িতে উঠেছো, তুমি জানো আমি কীরকম ড্রাইভ করি। এবার দুবার না রাস্তাতে বাজে রকমের একটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচেছি। আচ্ছা, কীরকম? মুম্বাইয়ের ট্রাফিক বাট ওই দিনটা রোববার ছিল, দুপুরের টাইম ছিল, তো খুব বেশি ট্রাফিক ছিল না, থাকে একদম। হ্যাঁ, ভালো রাস্তা, চওড়া রাস্তা, বেশ ভালোভাবে ড্রাইভ করে যাচ্ছে, স্পিড লিমিটের মধ্যে নয়তো আবার কেস খাবো, ঠিক আছে, তো স্পিড লিমিট মেনটেন করেই আমি চালাই। আমি যখন গাড়ি চালাচ্ছি না, গাড়ি চালাতে চালাতে হঠাৎই মানে পুরো রাস্তাঘাট পুরো ক্লিয়ার, ধপধপে রোদ, ঠিক আছে, একদম ক্লিয়ার ভিশন। আমার সাডেনলি মনে হয় আমার যে গাড়িটা রয়েছে, গাড়ির সামনে একটা মানে আগুনের ধোঁয়া হয় না, কালো একটা আগুনের ধোঁয়া, ঠিক আছে, ওরকম টাইপের একটা ধোঁয়ার ঝলকানি, কালো পোর্শনটা যেটা, কালো ধোঁয়াটা যেটা, সেরকম টাইপের একটা ধোঁয়া পাস করলো গাড়ির সামনে থেকে। ওকে, এবার আমার সামওয়াট মনে হলো ইঞ্জিনে কোনো রকমভাবে ওভারহিটিং এর জন্য কিছু হলো কি হলো না, এরকম কি কোনো ব্যাপার। আমি গাড়িটাকে মানে আমি চালালাম, কারণ ওই টানেলটা বা সেতুটা পাস করে আমাকে থামাতে হবে, ওখানে ওরকমভাবে দাঁড়ানোর নিয়ম আছে, বাট আমরা রিস্কটা নিইনি। দাঁড় করালাম, ইঞ্জিন ফিঞ্জিন চেক করলো, ইট ইজ কমপ্লিটলি ফাইন, ঠিক আছে। আর ওই সময় যখন পাস করেছে না, আমার না কনসেন্ট্রেশনটা ওই দিকটাতে চলে গেছে, কারণ আমি জানি কিছু একটাতে যাচ্ছি, এই জায়গাতে প্রবলেম রয়েছে, আমি দেখেছি আগে এই ব্যাপারটা হবে, এটা আমার মাথার মধ্যে ছিল। কিছু রিচুয়াল বা কিছু যাত্রার সময় কিছু ব্যাপার স্যাপার থাকে, সেই রিচুয়ালগুলো কমপ্লিট করে আমি এগোচ্ছি। যখন আমি পার্টিকুলারলি ওই জায়গাটাতে গিয়ে পৌঁছালাম, ঠিক আছে, পৌঁছাবার পর আমি দেখতে পাচ্ছি গুগল ম্যাপে প্রবলেম হয়, উই অল নো, আমরা সবাই জানি গুগল ম্যাপ একটু এগিয়ে গেলাম অন্য দিক দেখিয়ে দেবে। আমি ওই জন্য ভদ্রলোকের সাথে অন কল রয়েছে, একটা ডিভাইডার রয়েছে, আমি ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আমি এগিয়ে যাব। হুট করে আমাদের যে গাড়ি রয়েছে, গাড়ির সামনে না একটা ট্রাক চলে এলো অফ সাইড দিয়ে। মানে ওই জায়গাতে আমি ব্রেকটা মেরেছি, যদি ব্রেকটা না মারতাম, বা আমি জানি না ও কী খেয়ে গাড়ি চালাচ্ছিল, ও যদি ব্রেক না মারতো বা আমি যদি সাইড করে নিয়ে না নিতাম, সাইড করে ব্রেক মেরেছি, আমার গাড়িটা এরকম, ওর গাড়িটা এরকম। ভগবানের দয়াতে কোনো স্ক্র্যাচ ফ্যাচ কিচ্ছু লাগেনি। গাড়ি থেকে নামলাম, হলো একটুখানি সংস্কৃতে কথাবার্তার আদান প্রদান, ঠিক আছে, ঢুকলাম। মানে এটা অ্যাকচুয়ালি না মানে ডেথ টাইপেরই ব্যাপার। আমার গাড়ি স্লো ছিল, বাট ওর গাড়ি তো স্লো ছিল না, আর পুরো অফ সাইড দিয়ে আসছে, মানে কন্ট্রোলটা দুজনেরই সেম টাইমে হয়ে গেছে বলে হয়তো সমস্যার সমাধান হয়েছে। আর ওর তো ওদিক দিয়ে আসার কথাই না। একদমই। বাড়িটাতে পৌঁছালাম, নিচে গাড়িটাকে রাখলাম, আমার সাথে যারা ছিল আমি বললাম যে তোমরা এখানে থেকো না, ওরা আশেপাশে কিছু মল টল ছিল, ওরা ওখানে চলে গেছে, আমি ঘরে মানে বাড়ির মধ্যে ঢুকবো, ওই ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকবো, ঠিক আছে। এবার উনি নিচে রিসিভ করতে এসছেন। আমি যখন এইগুলো আমার নিজস্ব ফিলিংস, অবভিয়াসলি তুমি ওনাদের সামনে এই পুরো জিনিসটাকে প্রদর্শন করবে না, হয়তো ওনারাও শুনছেন। আমি যখন লিফট দিয়ে উঠেছি আমার কিচ্ছু মনে হয়নি। লিফট থেকে উঠলাম, ডান দিকে ওনার রুম ছিল, দরজার ওপরে ঘোড়ার নাল, আরও অনেক জিনিসপত্র, হ্যান ত্যান এইসবগুলো ছিল, ঠিক আছে। আমি না যখনই উঠেছি, ওঠার পরে আমি যখন ওই পার্টিকুলার দরজা দিয়ে ঢুকতে যাব, আমার না একটা আষ্টে টাইপের একটা বটকা গন্ধ নাকে লেগেছে। মানে কীরকম ব্যাপারটা বলো তো, আমরা খাসি বা ছাগল করতে যাই, ঠিক আছে, ওখানে দেখবে একটা রক্তের একটা বিয়ার্ড একটা বাজে গন্ধ থাকে, ঠিক আছে, তুমি কোনো গৃহস্থের ঘর থেকে ওরকম গন্ধ পাবে না, অসম্ভব ব্যাপার, ঠিক আছে। ঢুকলাম, আনইজি ব্যাপার স্যাপার তো হচ্ছেই। তুমি আমার আশেপাশে যখন এসছো অনেক কিছুই দেখেছো, রুদ্রাক্ষ ফুদ্রাক্ষ যা যা থাকার, এখানেও রয়েছে পেছনে একটা, আমার ওটা জপের থাকে। এবার
আমি ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে আজকে কি খেয়েছেন? আচ্ছা ওনারা বললেন বিরিয়ানি হয়েছে বাড়ি থেকে, মানে বাড়িতেই বিরিয়ানিটা বানানো হয়েছে। আচ্ছা, মাটন ফাটনের কোনো ব্যাপার ছিল? বললো না, চিকেন বিরিয়ানি হয়েছে। বাড়ি থেকে কে ছিল? বাড়িতে ছিলেন হচ্ছে মানে ওনার যে ছেলে রয়েছে সে বাইরে পড়াশোনা করে, রিসার্চ করছে। আচ্ছা মেয়ে ব্যাংকে ছিল, আচ্ছা, ভদ্রলোক ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানে পুরোনো আমলের ইঞ্জিনিয়ার, আমাদের বাবাদের বয়সী। আর ভদ্রমহিলা টিচার, ওকে, সায়েন্স পড়াতেন, ওকে, পড়ান। আমি দেখলাম মাটন ফাটনের কোনো সিন নেই এদের কাছে। আমাকে বললো খাবে কিছু, বিরিয়ানি বানিয়েছি আমি বাড়িতে। এরকম কোনো জায়গাতে আমরা যখন যাই জলস্পর্শ করি না, খাবারও স্পর্শ করি না। ঠিক কথা। জাস্ট একটাই কথা বলি, আপনি যদি পারেন বাইরে থেকে একটা মিনারেল ওয়াটারের যদি বটল থাকে আপনি 1-2 বটল আমার জন্য নিয়ে রাখবেন। তাই করেছিলেন ওনারা, বাট ফর্মালিটির খাতিরে খাবার দাবারের কথা জিজ্ঞাসা করেছেন। এতক্ষণ শুনে মনে হবে আমি এত ডিসক্রিপশন কেন দিচ্ছি ঘটনাটা, কারণ আছে। ভদ্রলোকের 2 BHK। আচ্ছা, বা আমি ঢুকলাম, ঢোকার পরে পুরো একটা হল, বাঁদিকে রয়েছে একটা রুম, ডান দিকে একটা বাথরুম প্যাসেজওয়ে, অ্যান্ড তার সামনে একটা রুম রয়েছে, ঠিক আছে। সেই রুমের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় আচ্ছা, ভদ্রমহিলার সাথে, পার্টিকুলার একটা রুমে অ্যান্ড সারা এত আমি হিস্ট্রি বলছি তাহলে বুঝতে পারবো কী অ্যাক্টিভিটি হয়। ভদ্রমহিলা যখনই ঘুমোতে যান, ঠিক আছে, তখন ওনার মনে হয় যে ওনার কানের কাছে কেউ কোনো কথাবার্তা বলছেন, উইসপারিং করছেন, কিছু একটা হচ্ছে। ওনার পা ধরে, মানে পায়ের হাঁটুর যে পোর্শনটা, পায়ের পাতা ধরে কেউ টানছে এরকম না, হাঁটুর পোর্শনটা ধরে যেন কেউ টানছে। এছাড়া ওনার যেটা মনে হতো, প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড বুকে ব্যথা। অবশ্যই সায়েন্টিফিক মাইন্ডের লোকজন, ভদ্রমহিলা নিজে সায়েন্স পড়ান, ডক্টরের কাছে গেছেন, বিভিন্ন রিপোর্টস, বিভিন্ন চেক আপস, সব কিছুর পরেও কিছু বেরোয়নি। মাঝে মধ্যে রাত 3টে 3:30 থেকে ওনার বিভিন্ন ধরনের এরকম টাইপের ফিলিংস হতে থাকতো। ওদের যে খাট ছিল, খাটে না অদ্ভুত একটা ভাইব্রেশন হতো। ভদ্র মহিলাও বুঝতে পারতেন, ভদ্রলোকও বুঝতে পারতেন। আমি যখন চার্ট দেখেছিলাম আমি একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম। আমি ওনার সাইকোলজিক্যাল একটা ইস্যুও দেখতে পেয়েছিলাম, চন্দ্র পীড়িত ছিল। এবং আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কোনো সাইকোলজিক্যাল ইস্যু বলে আপনাদের মনে হয়, বলছে সাইকোলজিক্যাল ইস্যু যদি হয় আমরা সেই রিগার্ডিং কিছু ট্রিটমেন্টের জায়গাতেও গেছি। ওনার শুধু নিজের মনে হবে না, ওনার হাজব্যান্ডেরও মনে হতে পারে এই পুরো ব্যাপারটা। ওনার হাজব্যান্ডের যখন নিজেরও এই ব্যাপারটা মনে হচ্ছে, তাহলে সাইকোলজিক্যাল ইস্যুর জায়গাটাকে আমি একটু কমালাম। আমি ওনার মেয়ের সাথে যখন কথা বলছি, মেয়েও বললো হ্যাঁ এই জিনিসপত্রগুলো ওনাদেরও ফিল হয়। ওই পার্টিকুলার যে বিছানাটা, ওই বিছানাতে ওনারা শোয়া ছেড়ে দিয়েছেন। হল যেটা রয়েছে, হলের ওখানে একটা সোফা রয়েছে, সেই সোফাতে ওনারা এখন রাতে ঘুমন। এবং আমি যখন পুরো জায়গাটা দেখছি না সূর্য, আমি সেকেন্ড যে রুমটা বললাম, সেই সেকেন্ড রুমের সামনে একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংটা পুরো ঝকঝকে তকতকা, বাট অপোজিট যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা না, মানে জানলার ওখানে কীরকম তারজালি ফারজালি টাইপের দেওয়া, ঠিক আছে, পুরো অ্যাবান্ডেন্ট মনে হবে তোমার। আর ওই জায়গাতে গিয়ে আমার একটা সেন্সেশন হয়েছে, এই জায়গাতে গিয়ে আমি বুঝতে পেরেছি কিছু না কিছু একটা রয়েছে। আমি বললাম যে এই জায়গাতে আপনাদের কি কিছু ফিলিংস হয়েছিল, এই জায়গাতে কি আপনারা কিছু বুঝতে পেরেছিলেন? ওনারা বললেন না এরকম টাইপের। তো আমি বলেছিলাম এই জায়গাতে কিছু একটা প্রবলেম রয়েছে, আপনারা খোঁজ খবর নেবেন। পরে আমাকে ব্যাপারটা জানিয়েছিল এই জায়গাটা। ভদ্রমহিলার আরও কী কী জিনিসপত্র মনে হয়, ঘরে থেকে একটা অদ্ভুত পোড়া গন্ধ, একটা অদ্ভুত পোড়া সিগারেটের স্মেল উনি পান। আচ্ছা, ওনার হাজব্যান্ড স্মোক করে, বাট উনি যেটা বললেন, এই যে সিগারেটের স্মোকটা, ওনার হাজব্যান্ড যে স্মোকটা করে, ওই পার্টিকুলার ব্র্যান্ডের যে সিগারেট রয়েছে, সেই সিগারেটটা যে ধোঁয়া, সেই ধোঁয়ার সাথে 30 বছর ধরে উনি পরিচিত। আচ্ছা, এই গন্ধটা সেই গন্ধটা না, এই গন্ধটা অন্যরকম একটু, এই গন্ধটা অন্য রকমের। এবং এই গন্ধটা যখন উনি বাড়িতে থাকেন না, ভদ্রলোক যখন বাড়িতে থাকেন না, তখন এই পোড়া স্মেলটা নাকি উনি বেশি পান। আচ্ছা, বাথরুমেও প্রবলেম, কারণ বাথরুমটা সাউথ ইস্টে রয়েছে, অগ্নিকোণে বাথরুম রয়েছে, এবং তার অপোজিট মানে গায়ে ঘেঁষেই কিচেনটা, মানে পজিশনিংটাই এরকম, কিচেনটা তোমার নর্থ ইস্ট ঘেঁষে ঘেঁষে পড়ছে। আচ্ছা, মানে ভগবানের স্থানে, দৈব স্থানে কিচেন রয়েছে যেখানে রান্না টান্না হচ্ছে। এই জায়গাটাও নট অসপিশিয়াস, ভালো না জায়গাটা। ভালো কথা, বাস্তুতে ড্যামেজ তো রয়েছে। এবার আর একটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে এই ভদ্র মহিলার মাঝে মধ্যে এমন কাশি হয়, এমন কাশি ওঠে,
মানে কাছতে কাছতে মনে হয় নেবুলাইজার নিতে হবে বা এরকম টাইপের ব্যাপার নিতে হবে। গলার মধ্যে মনে হয় কেউ আঙুল দিয়ে বাইরে ওঠার চেষ্টা করছে, মানে ধরো তোমার গলার ভেতরে কেউ আঙুল ঢোকাচ্ছে, তোমার যেরকম সেন্সেশন হবে ওরকম টাইপের সেন্সেশন ওনার হয়। এছাড়া ওনার অনেক ক্ষেত্রেই মনে হয়েছে না যে উনি কাউকে দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন, এরকম টাইপের একটা ব্যাপার। আচ্ছা, ভদ্রলোক মানে কাকুকে আমি জিজ্ঞাসা করলাম আপনার কি মনে হয়, উনি বলতেন যে এই পুরো জিনিসটা কিন্তু 2022-23 থেকে স্টার্ট হয়েছে, মানে মোটামুটি 2-2.5 বছর 3 বছর ধরে এই ব্যাপারটা চলছে। তার আগেও হয়তো এই ফ্ল্যাটে বেশ অনেক দিন ওনারা ছিলেন, এরকম কোনো অ্যাক্টিভিটির ব্যাপার ছিল না। ভদ্রলোক বলছেন আমি তো রাতে কাজ টাজ করে আসি, আমি এই রুমটাতে যখন ঘুমোই আমার খুব অস্বস্তি হয়, আমি মাঝে মধ্যে না লাইট জ্বেলেই ঘুমোই। এরকমভাবে পুরো ব্যাপার স্যাপার এইরকম টাইপের পুরো অ্যাক্টিভিটি। আরও অনেক ক্ষেত্রে ওনার সামওয়াট মনে হয়েছে যে পিঠের যে পোর্শনটা রয়েছে, হার্টের অপোজিট পোর্শন, ওই জায়গাটা যেন কেউ জিভ দিয়ে চাটছে, ইরিটেশন হচ্ছে। ভদ্রমহিলা মনে হচ্ছে তোমার পিঠটা যদি জামা কাপড় পরে আসো বাট তোমার মনে হচ্ছে কোনো জিভ একটা তোমার পিঠটা চাটছে। আচ্ছা, তোমার যেরকম টাইপের সেন্সেশন হবে ওরকম টাইপের সেন্সেশন ওই ভদ্রমহিলার হতো। আর একটা যেটা প্রবলেমেটিক পয়েন্ট সেটা হচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি এইগুলো না সবই সিমটমস, আসল প্রবলেমটা এর থেকেও অনেক বড়, এর থেকেও আরও জটিল। ভদ্রমহিলার মেয়েও কিছু না কিছু সেন্সেশন পেতেন, কিছু না কিছু ফিলিং হতো, ভয় পেত। খুব ভালো স্টুডেন্ট, মহারাষ্ট্রতে মানে কলকাতাতে জন্ম, পরে চাকরি সূত্রে মুম্বাই চলে যায়। মহারাষ্ট্রতে সেই মেয়েটি যার কথা বলছে আমার থেকে 2-3 বছরের বড়, সে র্যাঙ্ক করেছিল 11-12, তারপরে পড়াশুনো মানে একদম মানে কি বলবো উচ্চশিক্ষিত পরিবার। সেই মেয়েটিরও সেই দিদিরও এরকম টাইপের ফিলিংস হয়েছে। ওনার অনেক পার্সোনাল ব্যাপার রয়েছে যেগুলো আমি এখানে রিভিল করছি না বা করবও না, আমি শুধু হরর পোর্শনটার ব্যাপারটাতেই যাচ্ছি। কেন হয়েছে কী হয়েছে সেই জিনিসটাও আমি অতটা ডিসক্লোজ করতে পারবো না, কারণ অনগোয়িং কেস, আমি ওনাদের থেকে পারমিশন নিয়েছি, পারমিশনটা নিয়েই আমি এই পুরো ব্যাপারটা বলছি। এই টোটাল ব্যাপার স্যাপার ঘটছে। আমি শনিবার দিন যেহেতু যেতে পারিনি, আমি রোববার দিন একটা রিচুয়াল দিয়েছিলাম ওনাদেরকে, বেশ কিছু জিনিসপত্র, তার সাথে 7টা শুকনো লঙ্কা, তার সাথে ঘরের ঝুল, একটু চুল, এই সবগুলো জিনিসপত্রগুলো দিতে হয়। আচ্ছা, দিয়ে 7.5 বার তুমি ঘোরাচ্ছ মাথা থেকে পা অব্দি অ্যান্টি ক্লকওয়াইজ, দেন পেট্রোল অথবা কেরোসিন দিয়ে তোমাকে ওটা জ্বালিয়ে দিতে হবে। আচ্ছা, এটা নিয়েও একটা কেস যেটা আমি বলছিলাম করেছে। প্রচণ্ড বটকা মাংস পোড়ার যেরকম গন্ধ হয়, আমি ঢোকার সময় যেরকম স্মেলটা পেয়েছিলাম ওরকম টাইপের একটা স্মেল। তুমি 7টা লঙ্কা জ্বালাচ্ছ, একটা লঙ্কা জ্বালাও তুমি ঝাঁজে মরে যাবে। এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে ছিল। আমি দেখতাম যখনই হাওয়া জল লাগতো বা কিছু লাগতো, আমার দিদা এইরকম মানে চুন দিয়ে লঙ্কা দিয়ে কিছু একটা করে দিত, দেখতাম গন্ধ বেরোচ্ছে না। এবার আমার তো কিউরিওসিটির মাইন্ড, আমি কোনো কিছু না ঘুরিয়ে একটা একটা লঙ্কা চুনের মধ্যে একটু ডুবিয়ে আমি পুড়িয়ে দেখতাম যে সেম না। এক্স্যাক্টলি, এখানে ডিফারেন্স একটাই যে আমার ওপরে কিছু করা হচ্ছে না। ঠিক ঠিক, আমি সিরিয়াস বলছি, একটা লঙ্কা পুড়িয়ে আমি টিকতে পারিনি। তাহলে 7টা শুকনো লঙ্কা জাস্ট আমার দিকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে পোড়াচ্ছে, তাহলে স্মেলটা কোথায় চলে যাচ্ছে? ঠিক কথা। কারণ তুমি যখন এইসবের মধ্যে যাচ্ছ, আমি খুব ক্রিটিক্যাল থিঙ্কার, মানে আমার মনে হয় যে এই যে ব্যাপারগুলো হচ্ছে বা আমি যখন শুরুও করেছিলাম, এইগুলো কি বুঝরু কি না, এইগুলো কোনো মানে কি বলবো, মানে এইগুলো মানুষকে কোনোভাবে প্রতারণা করা হচ্ছে। অনেক সময় দেখবে যে লেবুর সাথে ছুরি দিয়ে কাটছে, দেখবে লেবু দিয়ে রক্ত বেরোচ্ছে। মেনলি কি করে, ডিটারজেন্টে বা কিছু কেমিক্যালে তোমার ছুরিটাকে ডুবিয়ে রেখে যখন কাটছো, বেস অ্যান্ড লেবুর রস রিয়াক্ট করছে। আমি মানে এরকম টাইপেরই ব্যাপার স্যাপার ছিল। সাইট্রিক অ্যাসিডের সঙ্গে কিছু প্রবলেম, সাইট্রিক অ্যাসিডের সাথে তোমার অবভিয়াসলি তোমার যে ডিটারজেন্ট সেটা রিয়াক্ট করে একটা লাল রঙের কালার বার করে। এই ব্যাপারগুলো আমি বইতে অনেক পড়েছি এবং আমারও এই ব্যাপারটা ছিল যে এইগুলো মানুষকে পুরো ঠকানোর একটা ব্যাপার, ভয় দেখানোর একটা ব্যাপার। কলার মধ্যে কি হয়, ছুঁচ দিয়ে আর পার করে নিয়ে কলা খুলে দিচ্ছে, কলার মধ্যে প্রত্যেকটা কলার মধ্যে ভাঁজ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। এগুলো রিচুয়ালস, এগুলো মানুষকে ঠকানো আর কিছুই না। এগুলো রিচুয়ালসও নয় ভাই, এগুলো রিচুয়ালসও না। এক্স্যাক্টলি, এগুলো মানুষকে একটুখানি তাৎক্ষণিকভাবে এ করে দেওয়া, মানে নিজেকে একটা কিছু একটা ট্রাস্ট গেইনিং জাস্ট ফর মানুষের মেন্টালিটির সাথে খেলছে। তো এই ব্যাপারগুলো আমার মধ্যে ছিল যে এইগুলো কি করছে, এইগুলো কি আদৌ ঠিকঠাক না, এগুলো ভণ্ডামি। আমার এই ব্যাপারটা ছিল, আমি দেখেছিলাম। শুকনো লঙ্কার ব্যাপারটা তোমাকে বললামই।
আমি টিকতে পারিনি। এই জিনিসটা আমার খুব আশ্চর্য লেগেছিল। এবং তারপরে আমি যখন ওই ভদ্র মহিলার লঙ্কা পোড়াবার পর যখন গন্ধটা পাচ্ছি, লঙ্কার ঝাঁঝ নেই, কোনো গন্ধ নেই, এরকম টাইপের একটা পোড়া গন্ধ পাচ্ছি, মাংস পোড়া গন্ধ পাচ্ছি, বটকা একটা গন্ধ পাচ্ছি। ইট ইজ নট অ্যাট অল গুড। যদি লঙ্কার গন্ধ পেতো কোনো প্রবলেম নেই, লঙ্কার গন্ধ শেষের দিকে গিয়ে একটু কম করে পাচ্ছ, ফার্স্টের দিকে পাওনি, তার মানে নজর লেগেছিল, কেটে গেল। গন্ধ পাচ্ছ না মানে প্রবলেমেটিক। আর এরকম টাইপের গন্ধ পাওয়া মানে ঘরের মধ্যে কিছু না কিছু প্রবলেমেটিক ব্যাপার, কিছু না কিছু তান্ত্রিক অবিচার ক্রিয়ার ব্যাপার, কিছু না কিছু ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার, এইসব হয়ে রয়েছে। ওকে, বুঝতে পারলাম এখানে প্রবলেম রয়েছে। এবার ডেফিনেটলি আমারও ফ্লাইট রয়েছে, আমাকেও ফিরে আসতে হবে। আমি তাৎক্ষণিক কিছু একটা ব্যাপার স্যাপার ওনাকে দিয়েছি রেমেডি হিসেবে, বলেছি এগুলো আপনারা পারফর্ম করুন, আমি তারপরে দেখছি কি করা যায়। ওই সব দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আচ্ছা, ওকে, তারপর ফ্লাইট বাড়ি। ওনার এই প্রবলেমগুলো চলছিলই, বাট আমি যে জিনিসটা দিয়েছিলাম সেই জিনিসটা ইউজ করার পর ওনার যে প্রবলেমের জায়গা, যে ক্রিটিক্যাল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অনেকটা কেটে গেছে। আচ্ছা, মানে রোববার দিয়েছি, সোমবার মঙ্গলবার 2 দিন ইউজ করেছে, ফার্স্টের দিন থেকে রেজাল্ট পাওয়া স্টার্ট করেছে এবং এই জায়গাগুলো অনেকাংশে কমে এসছে। বাট এখানে একটা ক্যাচ আছে, এই জিনিসটা কিন্তু সিমটমসটা কমেছে, প্রবলেমটা কিন্তু সলভ হয়নি। বুধবার দিন ভদ্রলোক আমাকে ফোন করেন, বললেন যে কৌস্তভ, আমি কলকাতাতে আসছি, আমার কিছু অফিসিয়াল কাজও রয়েছে, তার সাথে সাথে আমি তোমার সাথে দেখা সাক্ষাৎও করবো, এইসব ব্যাপার নিয়ে কথাবার্তাও রয়েছে। তার আগে আমি মোটামুটি পুরো যা প্রেডিক্ট করেছিলাম 4টে মানুষেরই, মানে ওই পরিবারের 4 জনের আমি চার্ট প্রেডিক্ট করেছিলাম, অনেক ব্যাপার স্যাপার উঠে এসেছিলো। ওনাদের সাথে কারুর শত্রুতা ছিল, সেই শত্রুতার জন্য ফার্স্টে ওনাদের ওপর কিছু একটা চালান করা হয়। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাইছি না, বলাটা দরকার, বাট যেহেতু অনগোয়িং কেস আমি বলতে পারছি না। চালান হয়েছে, সেই চালানের পর একজন মুসলিম ভদ্রলোকের সাহায্য ওনারা নিয়েছিলেন। সেই মুসলিম ভদ্রলোক জিন টিন এইসব দিয়ে কাজ টাজ করতেন। আচ্ছা, উনিও মাঝ রাস্তায় কাজ করতে করতে কাজটাকে বন্ধ করে দেন। ভদ্রলোক ভদ্র মহিলাকে একটা হাড়ের কিছু একটা দিয়েছিল, হাড়, মানুষের হাড়ের কিছু একটা দিয়েছিল। এরপরে যখন দেখছে কাজটা হচ্ছে না, বা উনি যে কাজটা করছেন সেই কাজটা কেটে যাচ্ছে, এনারা ভয় পেয়ে যা ছিল ওই হাড়টার সময় ওই মুসলিম ভদ্রলোককে ফেরত দিয়ে দিয়েছে। তারপরে আরেকজনের কাছে ওনারা যান, জায়গার নাম বা কোনো কিছু বলছি না, সে টেকনিক্যালি এদেরকে ইউজ করেছে নিজের সাধনায় সিদ্ধি লাভ করার জন্য বা কিছু করার জন্য। আমাকে বলছে এরকমভাবে যজ্ঞ চলছে, পাঁঠার মাংস রয়েছে, মাংস ছিল কিছু একটা, ওই মাংসটা নাকি ভদ্রমহিলাকে দিয়ে এরকমভাবে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছে। আচ্ছা, দেখো এইসব রিচুয়ালস হয়, ঠিক আছে, বাট তুমি কাকে উদ্দেশ্য করে নিবেদন করছো সেটাও খুব ম্যাটার করে। আমি যা সিমটমস যা শুনেছি, যা ডিটেলস দিচ্ছি না এখানে, বুঝতে পারলাম প্রেতকে আনা হয়েছে এখানে। আচ্ছা, প্রেতকে নৈবেদ্য প্রদান করা হয়েছে, একটা ব্যাপার এরকম ওনার সাথে হয়েছিল। প্রবলেম হচ্ছে উনি যখন আমার কাছে এসছেন, ফার্স্টে যে চালানের ওই প্রবলেমটা রয়েছে, সেকেন্ড টাইম ওই যে যজ্ঞ যেখানে মাটন বা কিছু নৈবেদ্য প্রদান করেছিলেন, আহুতি দিয়েছিলেন, ঠিক আছে, সেই জায়গাটাও রয়েছে। দুটো জায়গার প্রবলেম মিলেমিশে এক হয়ে গেছে। তারপরে এই কেসটা আমার কাছে এসছে। মুম্বাই থেকে উনি এলেন, আমি বললাম আমার বাড়িতে, কথাবার্তা হলো, সব কিছু হলো। আমি আরও যাতে ক্লিয়ারেন্সের যে কাজ বা ওভারঅল যে কাজ রয়েছে সেই কাজটাকে যত তাড়াতাড়ি করা যায় করার চেষ্টা করব বা এরকম টাইপের একটা ব্যাপার। সেই সময় কি হয়, সেই সময় এটাই হয়, আমরা কোনো ডেট পাচ্ছি না জানুয়ারি মাসের মধ্যে। তো আমি কি করলাম, ওনাকে যাতে আরও বেশ কিছুদিন চলে সেরকম টাইপের কয়েকটা জিনিসপত্র দিয়ে দিলাম। উনি আবার মুম্বাইতে নিয়ে চলে গেলেন। থেমে যাচ্ছে। ভদ্রমহিলার সেরকম আর কোনো প্রবলেম হচ্ছে না। বাট যখন থেকে আমরা ক্লিয়ারেন্স, বাড়ির যে ক্লিয়ারেন্স, বাস্তুর যে ক্লিয়ারেন্স, বাস্তুতে যে যজ্ঞ হবে, যা রিচুয়ালস হবে, সেই সময়ের ডেট অ্যান্ড টাইমটা নিয়ে আমরা কথাবার্তা বলছি বা ওনাকে আমি একটা ডেট দিয়েছি, সেই সময় থেকে আবার ভদ্রমহিলার ওপরে বাড়াবাড়ি শুরু হয়। আচ্ছা, অ্যান্ড সেটা খুবই মারাত্মকভাবে, মানে ইভেন এখনও চলছে। আমার যারা টিম মেম্বার রয়েছে দেখে যে রাত 1:30-2টোর সময় কারোর সাথে আমি একটা ফোনে কথাবার্তা বলছি। ডেটটা ফেব্রুয়ারি মাসের 3rd উইক বা 20 তারিখ বা এই সময়টাতে আমরা স্থির করেছি। এবার ডেটের ব্যাপারের জন্য ওনার ওপর অ্যাক্টিভিটি, ওনার ওপরে প্রবলেমেটিক ব্যাপার স্যাপার অনেক বেশি হচ্ছে, কারণ
যত তুমি এইসবের রেমেডির দিকে এগিয়ে যাবে তোমার প্রবলেমস আরো বাড়বে। বাধা আসতে শুরু করবে। হ্যাঁ, যে আছে সে ডেফিনেটলি চাইবে না তোমার কিছু হোক, ঠিক, তুমি সলভ করতে পারো জিনিসটা, ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে তো আমার সাথে এখনো কথাবার্তা চলছে, অ্যান্ড রিসেন্টলি ক্লিয়ারেন্সের কাজ করতে যাব মুম্বাইতে। তোমার সাথে যেটা কথা হচ্ছিল যে বুঝতে পেরেছি আমি, চলো ভাই কোথাও ঘুরে আসে, আমি বললাম না ওই সময়টা মুম্বাইতে যাওয়ার আছে, তারপর আমি দেখছি ব্যাপারটা। রিসেন্টলি যেটা আমার সাথে হয় এই কেসটার জন্য, সেটা হচ্ছে যেহেতু আমরা এরকম টাইপের কাজ করি না, তো আমাদেরও বেশ কিছু জিনিসপত্র মাথায় রেখে কাজকর্ম করতে হয়। একদমই। মঙ্গলবার রাত ছিল সেটা, ঠিক আছে, 11:30 বাজে। কিছু মানে আমাদের যে প্রোটেকশন রয়েছে, যাই পরে আছি সব কিছু খুলে রাখতে হয়। ওকে। খুলে রেখে নজর কাটাবার একটা ব্যাপার থাকে। সেম জিনিসপত্র, আমার চুল, নখ, তারপরে তোমার ঝুল, শুকনো লঙ্কা, আরও একটা মিক্সচার রয়েছে, সেটা আমি অন ক্যামেরা বলছিলাম। কিছু মন্ত্র রয়েছে, সেই জিনিসটা পাঠ করে আমি কি করছি, কমপ্লিট হয়েছে 7.5 বার। একটা মাটির পাত্র রয়েছে, সেটার উপরে আমি রেখেছি, রেখে আমি আগুন ধরাবো। আচ্ছা। ফার্স্টে না মানে কোনোভাবেই আগুন ধরছে না। মানে তুমি এটা ভাবো, কেরোসিন দিয়েছো, সব কিছু দিয়েছো, ঠিক আছে, কেরোসিন দিয়ে হচ্ছে না, একটু পেট্রোলও দিলাম, তারপরে করছি, ধরলো তো, ধরবার হুট করে নিভে গেল। আচ্ছা। এই জিনিসটা বেশ কয়েকবার হয়েছে, আমি এক্সট্রা পেট্রোল দিয়ে আবার জিনিসটাকে জ্বালাবার চেষ্টা করেছি। ওকে, ভালো কথা, জ্বলছে আর না। অনেক কষ্টে শিষ্টা লাস্টে গিয়ে জিনিসটা ধরেছে, ভালো কথা ধরেছে, পুড়ছে জিনিসটা। আমার না মনের থেকে স্যাটিসফ্যাকশন পাইনি, এবার না আমি আরেকবার করব। আমি আরও একবার করেছি। ওকে, করে জিনিসটাকে দিয়েছি, পেট্রোল ঢেলেছি, ঢেলে আগুনটা দিয়েছি। এবার না হুট করে জ্বলে গেল জিনিসটা। হুট করে জ্বলে গিয়ে আমার হাতে পেট্রোলটা রয়েছে, ওই জিনিসটা তো নর্মালি জ্বলবে, ফাটাফাটির তো কোনো বিস্ফোরক কিছু নেই ওখানে। মালটা হুট করে ফেটেছে, ফেটে একটা আগুনের ফুলকি আমার পেট্রোলের যে হাতে ছিল ওই জায়গাটাতে পড়েছে। কি বলছো? আমি দেখলাম না জিনিসটা পুরো ধাক্কা মেরে আগুনটা লাগলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এরকম ভাবে নিয়ে বোতলটাকে ফেলেছি, পেট্রোলের বোতলটা ফেলেছি, দেখি মানে চারিদিকে মানে খুচরো আগুন, মানে পুরো ওই যে স্ফুলিঙ্গগুলো যেটা বলা হচ্ছে। ওকে, আর তার মধ্যে আবার পেট্রোল মিশে হচ্ছে, আরো জ্বলছে মালটা। পুরো ঘরের মধ্যে শীতের জিনিসপত্র রয়েছে, আরে বাইরে শীতের জিনিসপত্র রয়েছে। এবার আমরা কি করেছি, আমরা তখন না মাথা কাজ করছে না, ঠিক আছে, মাথা কাজ করছে না। কি করলাম, আমি জাস্ট পাপোশ যেগুলো রয়েছে, পাপোশগুলো ওর ওপরে চাপা দিচ্ছে। আমার সাথে আরো দুজন ছিল, তারা পাপোশ যা রয়েছে চাপা ফাপা দিচ্ছে। এবার আমি একজনকে বলছি জল আনো, ও না মানে হকচকিয়ে গেছে। আমি বললাম জলটা আনো, জলটা ঢালো। জলটা ঢেলেছে, জলটা ঢালার পর পেট্রোলটা আর জলটা মিশে আমার এই স্টুডিও রুমে এগোচ্ছে। আমি বললাম, আমি যেই এই দিকটাতে পেছোচ্ছি, আর আমি না ওদিন পুরো কি পরেছিলাম বলো তো, অ্যাডিডাসের ওই সিনথেটিক বা পলিয়েস্টারের যে প্যান্টসগুলো হয় ওগুলো, একটা যদি ভাই পরে সারা গা হয়ে যাবে, পুরো 3rd ডিগ্রি বার্ন হবে। আমি দেখছি আগুনটা না আমার দিকে এগোচ্ছে এরকমভাবে। জলটা এই বরাবর ঢালা হয়েছে, জমির ঢাল এদিকে নয়, তুমি বুঝতেই পারছো এদিকটা উঁচু, বাট আমি দেখতে পাচ্ছি জল নিচু থেকে ওপরের দিকে আসছে। আমি জানি না কিভাবে হয় এটা, সাংঘাতিক সিচুয়েশন তাহলে তো পুরোপুরি। এই জাস্ট আমি এটার ভেতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি জলটা এখানটা থেমে গেল। তোমার পেছনে একটা ড্রাই ক্যাবিনেট রয়েছে, আমি দেখলাম জলটা অতটা অব্দি এলো, বাট আগুনটা এলো না, এই ঘরে ঢুকতে পারলো না। আরো জল আনা হলো, আরো জল দেওয়া হলো, পেট্রোলে মানে পাপোশ দেওয়া রয়েছে, তার নিচে তো পেট্রোলের এটা ছিল। হুট করে একটা আগুন উঠলো, তাও সবকিছু নিভে গেল। আমি কি বলবো তোমাকে, ওই সময় আমার জাস্ট মনে হচ্ছিল আমার মা বাবার মুখটা আমার মনে পড়ছে। দেখো অনেক কিছুই তুমি ফিল করবে, বাট যখন তুমি মনে হবে না মৃত্যুটাকে একদম সামনে থেকে দেখছো, একদম এখানে দুটো ব্যাপার রয়েছে। এই জিনিসটা খুব থ্রিলিং একটা, আমি যদি না থাকি আমার মা বাবাকে কে দেখবে, ঠিক আছে, এই ব্যাপারটা আমার মনে হচ্ছিল। তারপরে তো মানে কি বলবো, মানে ঘর থেকে পুরো বাজে একটা গন্ধ ফন্ধ, একটা পোড়া গন্ধ সব কিছু পেলাম। আমি বুঝতে পারলাম আমার উপরে খুব বড় সড়ো কিছু একটা এসছিল, একটা থ্রেট ছিল তোমার উপরেও। হ্যাঁ, সব কিছু মিটিয়েছি, যা যা করার, যা যা
আমি আবার পুরো জায়গাটার প্রোটেকশন যা যা বন্ধন ফন্ধন যা যা করার সব কিছু করলাম। ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি আমার গুরুদেবকে সেই সময় রাতে ফোন করেছি, আচ্ছা, দাদা বলে ডাকি, হুম। দাদা এরকম এরকম ব্যাপার হয়েছে। বলছে তোমার উপরে যেটা ছিল সেই জিনিসটা কেটে গেল, কারোর কোনো ক্ষতি হয়নি তো? যখন বললো না কারোর কোনো ক্ষতি হয়নি, আমি জাস্ট ভাবলাম সত্যি তো এত কিছু হলো, কারোর একটা গায়ে কোনো নট আ সিঙ্গেল স্ক্র্যাচ, কিচ্ছু নেই, জায়গাটা পুরো বন্ধন করা রয়েছে। আর আমার একটা জায়গাতেই ভয় ছিল, আমার কবচ টবচ কিচ্ছু ছিল না আমার কাছে, আমি পুরো একদম নিহাত। আমি বলতেই যাচ্ছিলাম কথাটা, সেই সময় এই ব্যাপারটা হয়েছে। বাট ভগবান মা আছেন, পুরো জায়গাটা ওই জন্য কিছু না হয়ে, কোনো কারোর একটা সিঙ্গেল বার্ন হয়নি, কিছু হয়নি, আমরা বেঁচে গেছি। বুঝতে পারছি। আমার গুরুদেব বললেন খুব তো বার বেড়েছিস, ঠিক আছে, বারটাকে একটু কমা, ঠিক আছে, আর এত রিস্ক নিয়ে কাজ করিস না, যে জিনিসপত্রগুলো তোর করার আরও বেশি করে কর, মানে চ্যান্টিংস অ্যান্ড অল মেডিটেশন। অনেক সময় কি হয় জানো তো, বেশ কিছুদিনের একটা কাজ থাকে, সেটা করে দিলে মাঝখানে একটা না একটা সময় একটু গ্যাপ যায়। এক্স্যাক্টলি, আমারও গ্যাপ গেছে, যাবেই এটা। আমি নিজেও হয়তো একটু ওভার কনফিডেন্ট ছিলাম, আমার কে কি করে নেবে, ঠিক আছে, এত কিছু করেছি, ঠিক আছে, এরকম টাইপের জায়গাতে। আমি ইভেন এমন জায়গাতেও কাজ করেছি যেখানে তুমিও পরে ভিজিট করেছো, আমি নামটা নিতে বারণ করছি। তুমি দেখেছো আমি যে জায়গাটাতে কাজ করেছি সেই জায়গাতে কোনো রিডিং পেয়েছো তুমি? না। বাট যে জায়গাটা ছেড়ে রেখেছিলাম, কারণের কিছু কারণ ছিল, সেই জায়গাতে মারাত্মক রিডিং পেয়েছো। সিরিয়াসলি পেয়েছো কিনা? একদম একদম 100%, 200%। এটা হচ্ছে ব্যাপার। তুমি আমার এখানেও মানে যন্ত্র আর মন্ত্র দিয়ে, তোমার যন্ত্র যা যা রয়েছে, কোনো অসুবিধা নেই, যন্ত্র মন্ত্রই বলা উচিত। তোমার এই যে যন্ত্র রয়েছে সেই সকল যন্ত্র নিয়ে তুমি এখানে এ করেছো। এই দুটো রুমে কোনো রিডিং পেয়েছো তুমি? না, এটা সত্যি। কিন্তু আমরা এই রুমটা তোমার বেডরুম, কোনো কিন্তু রিডিং পাইনি, পুরো মেন ফ্যান সব অফ করে। কিন্তু রান্নাঘরের দিকটা একটু ডিস্টারবেন্স আমরা পেয়েছি আছে ওখানে। আচ্ছা, এবার কারণ আমি ওখানে কিন্তু বেশি ঢুকি না, আমার চলাচল যে দুটো জায়গাতে, সেই দুটো জায়গাতে কোনো রিডিং নেই। বুঝতে পারছি। বন্ধনেরটাও এরকমভাবেই করে। যাই হোক, এবার এত মানুষ আসেন, এত কিছু নিয়ে আসেন, এত নেগেটিভিটি, বেশিরভাগ সময়টা আমাকে ছাড়া ধরুন বাইরে হলে ওয়েট করছে আমার জন্য, আমি তারপর ডাকবো, ততক্ষণ তো ওখানেই থাকছে। এত নেগেটিভ জিনিসপত্র আসে না, ঠিক আছে, আমরা যদি ঠিকঠাকভাবে না থাকি এই জায়গাটাও কিছু না কিছুভাবে কাটতে পারে, ইম্প্যাক্ট পড়তে পারে। আমি যা যা নেগেটিভ জিনিসপত্র এখানে দেখবো, অনেক কিছু থাকে, মানে অন ক্যামেরা দেখা যাবে না, অনেক দেখেছো। এই জায়গাটা কিন্তু পুরো ক্লিয়ার এখন, এই জায়গাতে কিচ্ছু নেই। যত নেগেটিভ জিনিসপত্র, যা যা কাটানোর জিনিসপত্র যা যা ছিল, সব কিছু আমি আমার একটা অন্য জায়গাতে করলাম। আমার গুরু একটাই কথা বললেন, তুই তো ওখানে থাকিসও, তুই তো ওখানে কাজও করিস, তাহলে এই যে নেগেটিভ জিনিসপত্রগুলো, কারোর বাস্তুর মাটি বলো বা কিছু বলো, এখানে ঠিকঠাকভাবে রাখে, যে আমি কাজ করবো তো আমার সুবিধা হবে কাজ করতে। বললো এইগুলো সব বাড়ি থেকে যেন বেরোয়, ঠিক আছে। অ্যান্ড গুরুর ব্যাপারটাই না সব থেকে বড় ব্যাপার। তুমি যদি তোমার গুরুর সাথ যদি তোমার থাকে, ঠিক আছে, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক কথা। আমার গুরু রয়েছেন, সশরীরে রয়েছেন, তার জন্য আমি হয়তো বেঁচে গেছি, আমার ইষ্টের জন্য আমি বেঁচে গেছি। আমি এত স্পিরিচুয়াল কথাবার্তাও বলি না, আমি একদম স্ট্রেট কাট ফান মোডে থাকি, ঠিক আছে। তোমাদের সাথে পরিচয় যখন হয়েছে, তোমরা আস্তে আস্তে জানতে পেরেছো। আজকে তুমি জিজ্ঞাসাও করলে অনেকে কেস স্টাডির ব্যাপারে এত বছর ধরে চাইছে, তাই জন্য একটা মনে হলো যে 2026-এ একটা কিছু বলি, যেটা নিয়ে ডিল করছি। তো এখন সিনারিও হচ্ছে যে এখনো কাজ চলছে ওনার। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের শেষে যাব, দেখা যাক কি হয়, কি হয়েছিল বা না হয়েছিল সেটা আমি ওনার বাড়িতে যেটা হয়েছে যতটা জানানো যাবে সেই জিনিসটা আমি জানাবো, এবং কেসটা সলভ হয়েছে কিনা সেটাও জানাবো আমি। ঘটনাটা খুব মারাত্মক, খুব মর্মান্তিক। আমার শুনে প্রায় বলতে পারো আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, মানে কি বলবো এই মুহূর্তে আমার সত্যি জানার নেই। তবে আমার একটা প্রশ্ন রয়েছে তোমাকে, এই যে লঙ্কা পোড়ার যে রিচুয়ালসটা তুমি আবার করে বলছিলে, হয়তো অনেক দর্শক জানতে চাইবে, এটা কি কোনো পার্টিকুলার দিন থাকে বা কোনো সময়? মঙ্গলবার শনিবার কি মানে সূর্য ডোবার পর নাকি সূর্য ডোবার পর, সন্ধ্যের দিকটাতে? রাতে, সন্ধ্যে। আচ্ছা, আমি রাতেই জেনারেলি কনসিডার করতে, মঙ্গলবার আর শনিবার, হ্যাঁ, মানে সানসেটের পর যে কোনো একটা সময় করলে এটা হবে। হ্যাঁ, বাট তুমি দেখো আমরা যেটা করি একটু অ্যাডভান্স ওয়েতে করি, কারণ আমি বুঝলাম কিছু একটা মিশ্রণ সেটা মেশাতে হয়, ঠিক আছে, সেটা আমি এরকম ভাবে বলতে পারবো না, তন্ত্রের জিনিস। বাট হ্যাঁ, যদি কেউ শুকনো লঙ্কা নিয়েও করতে চায়, একটু চুন টুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজ 7.5 বার মাথা থেকে পা অব্দি
গিয়ে থামবে, মানে মাথা থেকে মাথা একবার এরকম ভাবে 7 বার, 7 বার এবার মাথায় এলো, তারপরে পায়ে গিয়ে থামবে। ওটা কি দৌড়ের মানে মানে যেটা আমাদের চৌকাট যেটা রয়েছে, চৌকাটের বাইরে গিয়ে করতে হবে নাকি ঘরের মধ্যেই করতে হবে? মানে ঘরের মধ্যেই করতে হবে ওটাকে। ওকে ওকে ওকে। পোড়াবার পর জিনিসটা খুব সাবধানে, খুব সাবধানে, খুব সাবধানে। আমি মরতে মরতে বেঁচেছি, ঠিক আছে, মানে মানে মনে হয় না জাস্ট মানে তুমি মৃত্যুটাকে একদম চোখের সামনে দেখছো, রাইট? আমার কিছু হয়ে গেলেও ঠিক আছে, আমি কনসিডার করে নিতাম, বাট আমার সাথে আরো 2জন ছিল, আমি চাইনি তাদের কোনো ক্ষতি হোক। রাইট রাইট। মানে হয় এরকম, আমি অনেকের কাছেই শুনেছি, আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছে, যখন তোমার কিছু হওয়ার হবে সেটা হবেই, কিছু করার নেই। আর আরেকটা জিনিস এখানে আমি একটু ভাঙিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা তো এত কিছু করি, এত প্র্যাকটিসেসের মধ্যে রয়েছে, আমাদেরও প্রবলেম হয়, যতটা হওয়া উচিত ততটা হয়তো হয় না, বাট প্রবলেম হবে। তুমি যাই করো তোমার লাইফে কিছু না কিছু বাধা, কিছু না কিছু প্রবলেম আসবে, সেই বাধাটাকে তুমি যদি কাটিয়ে নিতে পারো তাহলে তুমি তোমার সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবে। আমি এতদিন বলিনি, বাট আজকে বললাম, একটু উইয়ার্ড লাগছে বলতে। সিরিয়াসলি অসাধারণ ঘটনাটা ছিল। এটা সলভ হওয়ার পর হয়তো এটাকে আরেকটু ভালো করে আমরা জানতে পারবো। আমি তো জানবোই ফার্স্ট অফ অল, আমার খুব মানে কি বলবো ইন্টারেস্টিং, এতটা গ্রো করে গেছে ইন্টারেস্ট যে আমি মনে হচ্ছে না সলভটা হওয়ার পর আরেকবার শুরু করবো। কেসটা কি বলো তো, ওখানে একটা এন্টিটি নেই, আচ্ছা মাল্টিপল ছিল। অবশ্যই, মানে ফার্স্টে একটা জায়গা থেকে বললাম মুসলিম ভদ্রলোক মানুষের হাঁটার হ্যান ত্যান যা যা দিয়েছে, উনি জিন নিয়ে কাজ করছিলেন। ওকে ওকে। ওই জিনটাকে কোনো রকম ভাবে উনি কন্ট্রোল করতে পারেননি, এদের ওপর চলে এসছে। পরে আর একটা জায়গাতে যার কাছে এটা সলভ করতে গেছিল, সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ব্যাপারটা করেছে, বোঝা যায়। আমি মানে কি বলতো, খুব ভালো মানুষ ওনারা, জানো তো। আচ্ছা আচ্ছা। অ্যান্ড আমাকে বেটা বেটা করে কথা বলেন, ঠিক আছে। আমার মনে হয় এই মানুষগুলো এত ভালো মানুষ, কখনো কারোর ক্ষতি করেনি। তারা নিজের ছেলে মেয়েকে যথেষ্ট পড়াশুনো করিয়ে ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছেন। অত্যন্ত আন্তরিক এবং ভদ্রলোক তারা। এত ভালো ব্যবহার, সূর্য, তুমি যখন যদি কখনো দেখা হয় আমি দেখা করাবো, ঠিক আছে। তাদের সাথে এরকম হচ্ছে না, এই জিনিসটা মেনে নিতে পারি না। অ্যাকচুয়ালি তো ভালো মানুষদের সঙ্গে সবচেয়ে বেশি খারাপ হয়, আমি যেটা দেখেছি। আর আরেকটা জিনিস বলবো, এরকম টাইপের কেস তুমিও বুঝতে পারবে বা রিলেট করতে পারবে, কিছু কিছু কেস খুব পার্সোনাল হয়ে যায়। এই কেসটা আমার পার্সোনাল হয়ে গেছে। এই কেসটা তো কিছু না কিছু আমি একটা শেষ দেখেই ছাড়বো। আমরা অপেক্ষা করব এই শেষ জানার জন্য। আমি যখন মুম্বাইতে ছিলাম, সেই মুম্বাইতে থাকাকালীন শনিবার দিন তুমি আমাকে ফোন করেছিলে অন্য কোনো কারণে, কারণ তার পরের দিন রবিবার, যে দিনটাতে আমি ওদের বাড়িতে প্রথম গেছিলাম, সেই দিন সকালেও কল রেকর্ডিং এসেছিল, এবং সেই কল রেকর্ডিংটা খুব ভুল যদি না করি তোমার সাথেই আমরা করেছি। এবং সেই সময় তুমি আমাকে বলেছিলে তুমি একটা কোথাও যাচ্ছ, সেই জায়গাতে হয়তো এর আগেও গেছো বা এর আগে রেকি করতে গেছো, ওদিন ফাইনালি যাচ্ছ। সেই ঘটনাটার ব্যাপারে এবারে আমি জানতে চাই। অ্যান্ড আরেকটা যেটা ব্যাপার, তোমার বেশ অনেকগুলো জায়গাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার যে ব্যাপারটা, সেই এক্সপিরিয়েন্সগুলো এবার আমাকে তুমি বলো। এবার আমি হোস্ট, তুমি গেস্ট। ওকে, একদম শুরু থেকেই বলি, আমরা রিসেন্টলি একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করেছি, যার নাম হচ্ছে ইউপিএস, আর্জেন্ট প্যারানর্মাল সলিউশন। 7 জন মেম্বার রয়েছে। আর এই যে তুমি কেসটার কথা বলছো, সেটা ওই আমাদের কিউরিওফাইটে যে ঘটনাটা এসেছিল নরেন্দ্রপুরের ঘটনাটা একটুখানি ডিস্টার্বিং হয়ে গেছিল। এটার জন্য কোথাও না কোথাও আমি দায়ী। তার কারণটা তুমি বুঝতে পারবে ঘটনাটার পর কেন হয়েছিল সেদিনকে ডিস্টার্বিংটা। অ্যাকচুয়ালি এই যে তোমাকে যেদিনকে আমি বলেছিলাম যে আমি ওই বাড়িটাতে ফাইনালি যাচ্ছি আরেকবার, তো তার অনেক আগে, মানে মোটামুটি ধরে 4-5 মাস আগে, যেদিনকে বর্ধমানের রেকর্ডিংটা আমাদের হয়েছিল, সেদিনকে আমি ওই বাড়িটাতেই ছিলাম। তুই ফোন করেছিলাম আমাকে এক্স্যাক্টলি। তো আমরা ওই বাড়িটাতে কেন গেছিলাম, আমাদের একজন ক্যামেরাম্যান, মানে আমার সঙ্গে সে প্রথম থেকেই ছিল, সে তার মাধ্যমেই কেসটা এসেছিল। একজনের বাড়িতে একজন ভদ্রমহিলা হঠাৎ করে আত্মহত্যা করে। উনি মানে মানে যখন জীবৎকাল ছিল, হঠাৎ করে না উনি একটুখানি মানে অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছিলো, একটু পাগলামো করছিল, আত্মহত্যা হঠাৎ করে নেয়। তারপর থেকে ওই বাড়ির মোটামুটি ধরুন ওই মা মেয়ে ওরা খুব প্রবলেম ফেস করছে। ওই জন্য আমাকে ডেকেছিল যে একবার আপনি এসে ঘুরে যান বাড়িটাতে। আমি দুপুরবেলায় গেছিলাম। ভিডিওটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, আমি ওই জাস্ট ওটা দেখার জন্য, মানে দেখুন, মানে জায়গাটা কোথায়, জায়গাটা এক্স্যাক্টলি লোকেশনটা আমি বলছি না, আমি কল্যাণী থেকে মদনপুরের মধ্যেই বলছি, মানে এর আশেপাশে ধরে নাও ঘটেছে কোনো একটা জায়গাতে। তো ওই কেসটা ওর মাধ্যমে আমার কাছে আসে। আমি প্রথম দিন যখন গেছিলাম দুপুরবেলা দিয়ে গেছিলাম, কোনো রাতে যাইনি, কথা বলতে গেছিলাম। আমি নিচের ঘরে যাই, প্রথমে জিজ্ঞেস করি যে কী ঘটনা হয়েছে। তো দেখলাম যে ওদের যে ঘরটাতে আমি যখন ঢুকেছি,
তখন কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়নি, জাস্ট কথা বলতে গেছি আমি। ঢুকে দেখছি একটা খাট রয়েছে, ঘর একদম একটা ঘরের মধ্যে ঢুকে দুখানা ঘরে ঢোকা যায়, মানে একটা ঘর থেকে একটা ঘর মাঝখান দিয়ে যাওয়া যায়। তো ওই যে মেয়েটা আমাকে মানে ক্যামেরাম্যানের মাধ্যমে কন্ট্যাক্ট করেছিল, উনি আমাকে বলছে যে এখানে এক দুজন থাকতো, তো ওনার হাজবেন্ড হঠাৎ করে ওনাকে ছেড়ে চলে গেছে, ভদ্রমহিলাকে ছেড়ে চলে গেছে কোনো কারণের জন্য। আর ভদ্রমহিলা একটুখানি মানে পাগল টাইপের, মানে উন্মাদ টাইপের হয়ে গেছিলো। মানে বাড়িতে একবার নাকি লাস্ট টাইম এমন হয়েছিল যে একজন সেলসম্যান এসেছিল, ওকে মারার জন্য কাঁটা চামচ নিয়ে দৌড়েছিল, কাঁটা চামচ নিয়ে দৌড়েছিল। এরকম একটা ঘটনা হয়ে গেছিল বাড়ির মধ্যে। তো একদিন মানে ওনার অ্যাকচুয়ালি হাজব্যান্ড চলে যাওয়ার পর ওই ভদ্রমহিলার মামা বা কাকা কেউ ছিল যে বাড়ি ভাড়া পেমেন্ট করতো, ওনাকে দেখতে আসতো, আর কেউ আসতো না বাড়ি দেখতে। তো একদিন মোটামুটি ঘর বন্ধ হয়ে রয়েছে, ওরাও খুব একটা, উনি ভদ্রমহিলা ঘর থেকে খুব একটা বেরোতেন না, এরাও খুব একটা ইনিশিয়েটিভ নিত না ওনার কথাবার্তা বলার জন্য। ওনাকে বলেছিল আপনি বাড়ি ছেড়ে দিন, বহুবার বলেছিল। তো মোটামুটি একদিন হয়ে গেছে, এরকম একটা দিন ছিল, একদিন হয়ে গেছে, ভদ্রমহিলাকে বেরোতে দেখা যায়নি। তার পরের দিনকে ওনার কাকা বা মামা যেই টেক কেয়ার করতো উনি এসেছিলেন কোনো কারণের জন্য। তো এসে দেখছে গেট খুলছে না, কোনো কারণের জন্য গেট খুলছে না। গেট অনেকবার নক করেছে, ওদের উপরে ইনফর্ম করেছে, গেট খুলছে না। তো ওই বাড়িটার কিরম অবস্থা, জানলার সামনে আর পাঁচিল রয়েছে একটা। ওই পাড়ার ছেলেদেরকে বলেছে যে গেট খুলছে না, উনি তো একটুখানি অন্যরকম হয়ে গেছিল। এবার বলছি এবার গিয়ে দেখো কিছু করেছে কিনা ভিতরের মধ্যে। তো একজন ছেলে পাঁচিল দিয়ে উঠে মানে ওই যে সেকেন্ড ঘরটা, মানে ফার্স্ট ঘর যে ঘরে ঢুকে ঘটনাটা আমি শুনছি, তার পাশের ঘরটার যে জানলাটা রয়েছে, জানলাটাকে না লাঠি দিয়ে ঠেলে খুলেছে, হয়তো লকটা সেভাবে করা ছিল না। তো খুলে দেখছে উনি পুরো ঝুলে রয়েছে, চোখগুলো ঠিকরে বেরিয়ে এসছে, জিপ ফিপ পুরো বেরিয়ে গেছে, মানে খুলেই দেখছে ঝুলছে। ও ভয় পেয়ে গেছে ছেলেটা। তারপর গেট ফেট ভাঙা হয়, মানে ওই মেন যে গেটটা যেখান থেকে ঢুকেছি সেই গেটটাতে কোনো রকম লক ফক কিছু করেনি। ঢুকে আরেকটা যে ঘরের যে গেট, ওই ঘরটা কিন্তু অ্যাকচুয়াল লক, মানে ফার্স্ট ঘরে ঢুকতে পারছি, সেকেন্ড ঘরে কিন্তু ঢুকতে পারছি না। সেকেন্ড ঘরের গেটটাকে ভেঙেই ভদ্রমহিলার বডি কিন্তু উদ্ধার করা হয়। এটা আমার ইউটিউবে ভিডিওটা রয়েছে, কেউ যদি দেখে সেটা রিলেট করতে পারবে। তো ওই বাড়িটাতে প্রথমে আমি যখন যাই, আমি ঘরটাতে পুরো বন্ধ করি, গেট লক করে দিই, লক করে পুরো ঘরটাতে আমি একা থাকি। আমি সেদিনকে আমার একটা ক্যামেরাম্যান ছিল, আমি ওকে বললাম তুই এখন আপাতত বাইরে যে, আমি একাই ছিলাম পুরোপুরি, দিনের বেলা দুপুরবেলা আমি পুরোপুরি ঘরটাকে রেখি করলাম। করে আমি মনে হলো একটা প্রবলেম রয়েছে, কারণ বারবার করে এসএলএস রিডিং আসছিল। আমি ওখানে সেই মুহূর্তে কিছু ইউজ করিনি, জাস্ট এসএলএস ইউজ করেছিলাম। এসএলএস এক ধরনের এমন ক্যামেরা যেটা স্ট্রাকচারটা, যে যদি কোনো রকম কিছু শ্যাডো থাকে বা কিছু পার্টিকুলার কিছু থাকে, সেটা শ্যাডো মুভমেন্টটা বুঝতে পারা যায়। আমার মন বলছিল কিছু সমস্যা রয়েছে, কারণ আমি অনেক বাড়ি ভিজিট করেছি, আমি মোটামুটি গেলে বুঝতে পারি যে কোনো সমস্যা রয়েছে। আমি বলেছিলাম যে আমি একদিন রাত্রিবেলা করে আসবো, কারণ এই সব জিনিস হঠাৎ করে সলভ হয় না, আমাকে 1-2 দিন ভিজিট করতে হয়। তো আমি একদিন ওনাদেরকে বললাম যে আমরা এই দিনে আমি আসবো। আমরা সব মোটামুটি রেডি হয়ে গেছি, হঠাৎ করে দেখছি ওই বাড়ি থেকে ফোন আসছে, মানে যেদিনকে যাবো সন্ধ্যেবেলার দিকে যাবো, দুপুরবেলার দিকে ফোন আসছে। ওই ভদ্রমহিলা ফোন করে বলছে যেরকম ওনার দাদা আর বাবা চাইছে না যে আপনি আসুন, আর ওগুলো ওনারা এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাইছে না, ফার্দার কোনো কথা বলতে চাইছে না আমার সাথে, মানে এই জিনিসগুলো নিয়ে ওরা আর উচ্চ বাচ্চা করতে চাইছে না, বাড়ির বদনাম হচ্ছে, ওরা ভয় পাচ্ছে, এটাই বলছে। উনি কথা বলছে, হঠাৎ দেখলাম ওনার হাত থেকে ওনার দাদা বা কেউ আছে ফোনটা নিয়ে নিল, নিয়ে আমাকে বলছে যে যে বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, আপনি এসে ভয় দেখিয়ে চলে গেছেন। আমি একটু ঘাবড়ে গেছি যে এরমভাবে কেন কথা বলছে হঠাৎ করে, আমি তো এক্সপেক্ট করিনি, আমি তো যাবোই বাড়িতে। বলছে যে আমি হচ্ছে ওনার দাদা, মানে যে মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, বলছে যে আপনাকে তো কথা শুনে বা আপনি যে ভিডিওটা ছেড়েছেন সেটা আমি দেখেছি, আপনাকে দেখে তো শিক্ষিত মানুষ মনে হচ্ছে, আপনি শিক্ষিত মানুষ এইসব জিনিস বিশ্বাস করছেন। আমি শুনছিলাম প্রথমে উনি কী বলছে, বলছে যে দেখুন আমরা এইসব জিনিস চাইছি না, আর খুব ভালো হবে আপনি যদি ভিডিওটা রিমুভ করে দেন। তো আমি বললাম যে আমি তো কোনো রকম লোকেশন বা নাম ফাম কিছু দিইনি। তো উনি বললো আমরা আর নেক্সট টাইম চাইবো না যে আপনি এই বাড়িতে আসুন, আমি আপনাকে শিক্ষিত মানুষ ভেবেছি, উনি আমাকে বলছে শিক্ষিত মানুষ ভেবেছি, কিন্তু আমার তো লজ্জা লাগছে আপনাকে শিক্ষিত বলতে। তখন আমি ওনাকে বললাম দেখুন শিক্ষিত মানুষরা এমন অনেক কিছু বিশ্বাস করে যেটা অশিক্ষিত মানুষরা বিশ্বাস করতে লজ্জা পাবে হয়তো। কথা বাড়ালাম না, কারণ উনি দেখো সব থেকে বড় কথা হচ্ছে যারা বুদ্ধিমান তারা তর্ক করে না, আমি করিনি তর্ক। উনি ফোন রেখে দিয়েছে, আমিও রেখে দিয়েছি। এবার যেদিনকে তুমি নরেন্দ্রপুরে ঘটনাটা আমাদের রেকর্ডিং হবে, যে শনিবার, তার মুম্বাইতে তুমি যখন ছিলে তার 7 দিন আগে ওনারা আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট করে কেন কোনো রকম কোনো ভাড়া ওরা দিতে পারছে না, কোনো এগ্রিমেন্ট অবধি পৌঁছাচ্ছেই না, এরকম ঘটনা হচ্ছে বাড়ির মধ্যে। আর এইবার থেকে কী হচ্ছে, এবার থেকে নিজের ঘর থেকে একটা কান্নার সাউন্ড উপর অবধি আসছে, মানে নিজের ঘর থেকে কান্নার সাউন্ড উপর অবধি আসছে। আমি পরবর্তীকালে গিয়ে যেটা জানতে পেরেছি যে যেই দাদা আমার সঙ্গে কথা বলছিল উনি কিন্তু বিবাহিত, আর ওনার একটা অন্য ফ্ল্যাটে উনি থাকে, এই বাড়িতে উনি থাকেন না, এই বাড়িতে মা বাবা মেয়েই থাকে। তো ভদ্রলোক ফোন করেছে, মেয়েটার বাবা আমাকে ফোন করেছে। তুমি ফার্স্ট যেদিন গেছিলে মা বাবা মেয়ে, মা বাবা ছিল না, মা আর মেয়ে ছিল, মেয়ে ছিল। দাদা শুনে এসছে, হয়তো বা ভিডিওটা দেখে এসছে ওই বাড়িটাতে। তো আমাকে বলছে যে আপনি একটু আসুন, ভদ্রলোক বলছে। তো আমার না, আমি প্রথম থেকে নাই করে দিয়েছিলাম যে না আমি এই মুহূর্তে যেতে পারছি না, কারণ আমাকে ওই টাইমে অনগোয়িং অনেকগুলো কেস চলছিল, আমি হ্যান্ডেল করছিলাম ওই টাইমে।
তো আমি এই মুহূর্তে পারছি না শিডিউল করতে, তো বারবার করে উনি ফোন করছে, আমাকে রিকোয়েস্ট করছে। তো আমার ক্যামেরাম্যানের সঙ্গে খুব ভালো মানে বান্ধবী ছিল, 2 বান্ধবী ছিল ওরা। তো উনি বললো যে তুমি আরেকবার যাও। তো মানুষটা প্রবলেমে পড়েছে, আমি মন মানিলাম যে যাবো আরেকবার। তো আমি যেদিনকে গেছি সেদিনকে তুমি আমাকে ফোন করেছিলে নরেন্দ্রপুরের ঘটনাটার দিকে। আমার সঙ্গে রাজীব গেছিলো, আমার ক্যামেরাম্যান। সেদিনকে কোনো মেয়ে যায়নি, মানে আমাদের অ্যাকচুয়ালি ক্যামেরাম্যান 2জন, একজন ছেলে একজন মেয়ে। তো রাজীব গেছিলো আমাদের সঙ্গে। রাজীবে আমি 2 মিলে গেলাম। বাড়িটাতে যখন ঢুকলাম সন্ধ্যা হয়ে গেছে, সেদিনকেও দাদা ওখানে ছিল। আমরা ঢুকেছি মোটামুটি ধরো কটা বাজে, 9:30 10টা রাত্রির হয়ে গেছে ঢুকেছি। তখন থেকে না ওর দাদা ওখানে ছিল, উনি তখনও প্যানিক করছে, ফালতু কেন তুমি ডাকছো, কিচ্ছু লাভ নেই, এগুলো করে কোনো লাভ হয় না। ওর বাবা বলছে আমরা তো প্রবলেম ফেস করছি, তুই তো থাকিস না এখানে, এইগুলো তুমি কেন মানো, এগুলো কুসংস্কার, প্যানিক যেভাবে করে। তো আমাকে হঠাৎ করে উনি একটা প্রশ্ন করছে যে আপনারা তো ইনভেস্টিগেশন করবেন, আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা তো ইনভেস্টিগেশন করবেন, আপনাদের ইনভেস্টিগেশনে যদি আমি আপনাদের সঙ্গে পার্টিসিপেট করি তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, আপনি থাকতেই পারেন, আপনি দেখতেই পারেন। আমরা চাই যে যেই বাড়িতে ইনভেস্টিগেট আমরা করতে যাচ্ছি বাড়ির লোক আমাদের সঙ্গে পার্টিসিপেট করুক, তারা বুঝবে। তাহলে বলছে আপনার খালি একটাই শর্ত আছে যে আপনি মুখ থেকে কোনো অফেন্সিভ কথা বের করবেন না, আর কোনো ব্যাপার নেই। বুঝলেন না, আমি জাস্ট আপনার সঙ্গে থাকবো, দেখবো যে আপনারা কী করেন অ্যাকচুয়ালি। আমি বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি মেশিনগুলো কী কী আছে। আমাদের ওই টাইমে কেটোমিটার ইউজ করেছি, প্লাস আমরা ওই টাইমে আমরা মোশন সেন্সার লাইট ইউজ করেছি, বিভিন্ন যেগুলো গ্যাজেটস থাকে আমি এনেওছি, তোমাকে দেখাচ্ছি পরে ওগুলো। তো আমরা পুরোপুরি মেশিনগুলোর ব্যাপারে বুঝিয়ে দিলাম, উনি বুঝলো জিনিসটা। এবার যেটা ফর্মালিটি থাকে কি, যে আমরা একদম যেই ঘর সাসপেক্ট ডিরেক্টলি সেই ঘরে যাব না, আমরা শুরু করবো একদম উপর থেকে, যে কটা ঘর রয়েছে আমরা দেখবো, তারপর আমরা সাসপেক্ট রুমে ঢুকবো। এটাই আমাদের নিয়ম, যেটা আমরা ব্যারাকপুরের ক্ষেত্রে করেছিলাম। প্রথমে উপরে ঘরে গেলাম, উপরে ঘরে গিয়ে পুরো মেন অফ করে দেওয়া হলো, এন্টার বিল্ডিং লাইট অফ, সুইচ অফ, আর কোনো কিন্তু লাইট নেই। উপরে ঘরে গেলাম, গিয়ে নিয়ে আমি ওই একদম উপরে ঘর ভালো করে কেটোমিটার চেক করছি, মোশন সেন্সার দিয়ে চেক করছি, থার্মোমিটার দিয়ে চেক করছি, কোনো ওয়েদার ড্রপের কোনো ব্যাপার নেই, কোনো রকম কোনো সিনড্রোম নেই এই মুহূর্তে। উপর থেকে নিচে নামছি, সিঁড়ি দিয়ে নামছি, পুরো নিচের ঘর যেগুলো ছিল, মানে নিচের ঘর তখনও পৌঁছানি, সিঁড়ি দিয়ে নামছি। তখন ওই ছেলেটা বলছে যেরকম হয়তো আজকে আমি রয়েছি তাই জন্য তো কিছু হবে না। ছেলেটা একটু উনি বডি বিল্ডার টাইপের, জিম টিম করেছে, মানে এত ওয়েট লিফটিং করেছে যে হাইট বাড়েনি, বুঝতে পেরেছো? তো কথাবার্তা ওনার সাথে বলছি, বলার পর ওনাদের মা বাবা যারা ছিল সব উপরের ঘরে রয়েছে, নিচের ঘরে আমরা এসেছি। নিচের ঘরে গেটটা খুলে কেবল ঢুকেছি, ফার্স্ট ঘরে যখনই পা রেখেছি কেটোমিটারে কিন্তু একবার সব কটা লাইট জ্বলে উঠলো, মানে গ্রিন থেকে একদম রেড, জ্বলে উঠলো, আর সেটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, জ্বললো আবার ছেড়ে গেল। ঢুকলাম, ঢুকে নিয়ে ওই মানে যেই ঘরে অ্যাকচুয়ালি উনি মানে আত্মহত্যাটা করেছিল সেই ঘরে কিন্তু আমরা যাইনি, পাশের ঘরটাতে রয়েছি, ঠিক আছে? 2টো ঘর একটা ঘরের মধ্যে কানেক্টেড রয়েছে, এই ঘরটা দিয়ে ওই ঘরে যাওয়া যায়। ওই ঘরে আমি ভালো করে এদিক ওদিক খুঁজছি যে কিছু পাওয়া যায় কি পাওয়া যায় না। রাজীব আমার পাশে রয়েছে, ওই ছেলেটা আমার পিছনে রয়েছে। তো আমি বুঝতে পারছিলাম যে এই যেই টাইমে উনি মারা গেছিলো ওই টাইমে যেহেতু উনি বদ্ধোন্মাদ ছিল, এই টাইপের স্পিরিটটা কী হয় বলতো, এরা তোমার সঙ্গে খেলবে, প্রথমে ধরা দেবে না, ঠিক আছে, রেসপন্ড করবে না। তো আমার কি মনে হলো, ঘরের ঠিক কোনার দিকটা না আমি জাস্ট কিলোমিটারটাকে না হন করে এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে জাস্ট মুভমেন্ট করেছি, একদম রেড লাইট। আর যখনই ওটাকে মানে ডান দিক থেকে বাঁ দিকে মুভ করছি, ফুললি রেড লাইট, মানে সে কিন্তু মুভ করছে ওইখান থেকে। আমি তোমাকে বলছি ওই টাইমে আমার গায়ে কাটা দিচ্ছে, এখনও কাটা দিচ্ছে। ওই ছেলেটা বলছে এই যে লাইটটা জ্বলছে তার মানে কি এটা এখানে রয়েছে? আমি আপনাকে বললাম আপনি একটু শান্ত হয়ে যান, আমরা করছি, হওয়ার পর আপনার থেকে আমি জিজ্ঞেস করবো আপনি কী বুঝলেন। তো ওই ঘরটাতে আমরা সেভাবে আর কিছু পেলাম না, মেন গেট কিন্তু বন্ধ করে দিয়েছি, ঘর এন্টার ঘর অন্ধকার, শুধুমাত্র মোবাইলের টর্চের আলো, আর কিছু নেই। এইবার আমরা ঢুকছি হচ্ছে যেই ঘরটাতে উনি আত্মহত্যাটা করেছে, ওই ঘরে ঢুকলাম। ঢুকে নিয়ে ঘরের চারদিকে দেখছি, কর্নারে দেখছি, কোথাও কিচ্ছু রিডিং নেই, কোথাও কিচ্ছু রিডিং নেই। এই ছেলেটা এত কথা ওই টাইমে বলছে যে আজকে যদি আমার বোন বা মা থাকতো তাহলে আপনি বুঝিয়ে দিতেন যে এই ঘরে কিছু রয়েছে। আমার শুনে রাগই হচ্ছিল ওই টাইমে, কিছু আমি পাচ্ছিলাম না, আমার কিছু বলারও ছিল না ওই টাইমে। তো কী হয়েছে, আমরা যেখানে খুঁজছি ওর উপরে একটা বাংকার ছিল, মানে যেখানে মালপত্র রাখে। আমি তোমাকে বলছি আমি কতটা আমি ভালো করে এক্সপ্লেন করতে পারবো আই ডোন্ট নো। ওই বাংকারের ওদিকে কী মনে হলো না, আমি জাস্ট কিলোমিটারটাকে অন করেছি, ডার্ক রেড নিচ্ছে ছাড়ছে। আমি বুঝতে পেরেছি যে ওইখানে কিছু প্রবলেম রয়েছে। আমার টর্চটা দিয়ে একবার, হয়তো অনেক দিন ধরে কোনো লোহা অনেক সময় কী হয় মরচে ধরে গেলে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কানেক্ট করে নেয়। আমরা প্রথমে যে সিগন্যাল পেলে যে বলে দিই না এখানে প্রেত রয়েছে বা কোনো স্পিরিট রয়েছে এরকম নয়, কিন্তু আমরা প্রথমে খুঁটিয়ে দেখি এক্স্যাক্টলি কী রয়েছে। ওই বাংকারের উপর কিছু ছিল না, কিচ্ছু ছিল, নাথিং, জিরো। বাংকার থেকে আমি মুভ করছি, সে রীতিমতো আমার সঙ্গে দৌড়াচ্ছে বাংকারের উপরে, পুরো বাংকারের উপরে দৌড়াচ্ছে সে রীতিমতো, কিলোমিটার মুভ করছে। তখন ছেলেটা একটুখানি কিন্তু নার্ভাস হয়েছে, বলছে এটা কী হচ্ছে? যে আছে সে বাংকারের মধ্যে রয়েছে, এটা ভিডিওর মধ্যে উঠেছিল যে আমি ঠিক বলছি এইভাবে যে আছে সেই বাংকারের উপর থেকে আমাদেরকে ফলো করছে। যেই বলেছে রেডিং কিন্তু ছেড়ে গেল,
ছেড়ে যেই গেছে, যাওয়ার পর এবারে আমি চারিদিকে ঘোরাচ্ছি, দেখছি কোথাও আর নেই। ছেলেটা আমাকে বলছে এটা কি করে হলো, আর বাংকারের উপরে কিছু ছিল যে কিন্তু হঠাৎ করে সে উপর থেকে নিচে নেমে আমার মনে হচ্ছে যে আর বাংকারে নেই। বলতে বলতে পাশের ঘর থেকে একটা মগ ছিল, স্টিলের মগ, ছুঁড়ে মারলো আমাদের দিকে, একদম পায়ের সামনে এসে পড়লো, আউট অফ নোওয়্যার। যখন এরকম হয়েছে ছেলেটা নার্ভাস হয়ে গেছে, বলছে বুঝতে পেরেছি কিছু সমস্যা রয়েছে, বন্ধ করুন। মুখ দিয়ে কথা শেষ হয়নি, পাশের ঘর থেকে কান্নার শব্দ, একদম গ গ করে কান্নার শব্দ, সবাই শুনছি আমরা। ছেলেটা আর থাকতে পারছে না, বলছে আমি বেরিয়ে যাবো, আর বেরোনোর কোনো নিয়ম নেই, তুমি একদম ওই দেয়ালের কোনায় গিয়ে চুপ করে বসে থাকো, আর একদম তুমি কোনো কথা বলবে না। ওরকম বডি বিল্ডার একটা ছেলে দুটো হাতের মুখের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে বসে পড়েছে একদম নিচে, ওইভাবে বসে কনস্ট্যান্ট বসে রয়েছে। মানে আমি তোমাকে কীভাবে বোঝাবো, আমি কিলোমিটারটাকে নিয়ে জাস্ট ওই দুটো গেট রয়েছে যেটা পাসিং গেট, ওর মধ্যে ধরেছি, নিচ থেকে 3.5 ফুট অব্দি কোনো রিডিং নেই, 3.5 ফুটের উপর থেকে যতদূর হাত যাচ্ছে পুরো রিডিং, মানে সে ফ্লোটিং করছে রীতিমতো আমার সামনে দাঁড়িয়ে। রাজীব ভয় পেয়ে গেছে তখন, ক্যামেরাম্যান, ও বুঝতে পেরেছে, ও তো জিনিসগুলো টার্মসগুলো বুঝতো, ও ভয় পেয়ে গেছে একটুখানি। আমি তখন বললাম দুজনকে বললাম কি তোমরা দুজনেই বেরিয়ে যাও ঘর থেকে, আমি একা রিডিং নেবো, প্রবলেম না জানলে সলিউশন করতে পারবো না। ভয় আমারও লাগছিল ওইখানে, যে এরকম একজন উন্মাদ স্পিরিট যে ঘরের মধ্যে পাগলের মধ্যে দৌড়াদৌড়ি করছে, তার সঙ্গে আমি একা ফেস করবো। দুজনকে বের করে দিলাম। ওই ছেলেটা যখন বেরোচ্ছে না, মাথা নিচু করে বেরোচ্ছে ওখান থেকে, মানে ওর কোনো আর বক্তব্য নেই, ও বুঝে গেছে। হ্যাঁ, বাড়ির যে ছেলে ছিল যে এতক্ষণ ধরে এত ডেসপারেট ছিল, সে পুরোপুরি কুপকাত হয়ে গেছে ওইখানে। দুজন বেরিয়ে গেল, আমি জাস্ট কমিউনিকেশন শুরু করেছি ওইখানে। কমিউনিকেশন প্রথমে অনেকক্ষণ চেষ্টা করেছি, 15-20 মিনিট ধরে, দুটো ঘরের মধ্যে কিচ্ছু পাচ্ছি না। আমার একটা জিনিস ভয় লাগছে, যে বাংকারের উপর যদি ধরি, যদি কমিউনিকেশন পাই, মানে সিচুয়েশনটা তুমি একবার ভাবো, পুরো অন্ধকার, তখন তো কোনো লাইট সাপোর্ট নেই, কারণ তুমি মেন অফ করে দিই। এবার হাতে ফোন নিলে কি হবে, ফোন থেকে কিলোমিটার কানেক্ট করে যাবে, কিচ্ছু নিয়ে নি ওই টাইমে, পুরো ঘর অন্ধকার, জাস্ট কিলোমিটারে যে গ্রিন কালার লাইটটা ব্লিঙ্ক করছে, আমার সামনে যদি কিছু দাঁড়িয়েও থাকে আমার পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি ওনাকে একটাই খালি প্রশ্ন করলাম ওইখানে, যে আমি একটাই খালি আপনাকে প্রশ্ন করবো, যেটা আমার সন্দেহ হচ্ছিল, যে আপনার যে এই যে মানে আপনি যে মৃত্যুর পিছনে যে কোনো না কোনোভাবে কি আপনার হাজবেন্ড দায়ী? আমি অনেকবার প্রশ্ন করলাম এই প্রশ্নটা, যে আপনার কি হাজবেন্ড দায়ী কোনো কারণের জন্য, আপনার হাজবেন্ডের জন্য কি আপনার মৃত্যু হয়েছে? গুড়িয়ে পেঁচিয়ে করলাম, অ্যান্সার আসলো হ্যাঁ। যে আত্মহত্যা করেছিল সেই বাড়ির কে হয়? সে বাড়িতে ভাড়াটিয়া ছিল, ওপরের ফ্লোরে থাকতো, নিচের ফ্লোরে থাকতো, যিনি আত্মহত্যা করেছিলেন গ্রাউন্ড ফ্লোরে থাকতো। ওপর থেকে নিচে এসো, রাইট? হ্যাঁ, উপর থেকে নিচে এসেছিল বলতে তোমরা ওপর থেকে ইনভেস্টিগেশন, হ্যাঁ আমরা প্রত্যেকটা ঘর করবোই, আমরা ইনভেস্টিগেশনের নিয়মই এটা, যে যেই ঘর সাসপেক্ট শুধু সেই ঘর না, আমরা ওয়াল টু ওয়াল, রুম টু রুম করবো, কিছু থাক চাই না থাক। আমি তখন জিজ্ঞেস করলাম যে একটা যে কোনো না কোনো কারণের জন্য কি আপনার হাজবেন্ডই দায়ী আপনার মৃত্যুর জন্য? অ্যান্সার আসলো হ্যাঁ। আমার আরেকটা জিনিস সন্দেহ হয়েছিল, যেটা পরে মিলে গেছিলো, আমি সেটা বলার পর তোমাকে বলবো। তো আমি ওখানে কমপ্লিট করলাম, আমি বেরিয়ে আসলাম, মেন সুইচ অন করা হলো, তখন আমাকে ওই মেয়েটা বলছে যে একটা জিনিস আপনাকে বলা হয়নি, আমরা যখন আপনি যখন প্রথমবার এসেছিলেন তখন খাট ছিল এখানে, খাট আর একটা ছোটো চেয়ার ফেয়ার ছিল, ওই খাটটাকে আমরা ফেলে দিয়েছিলাম, কাউকে দিয়ে দিয়েছিল হোয়াট এভার। তো ওই টাইমে একটা জিনিস পাওয়া গেছিলো, ওই জিনিসটার ছবিটা তোমাকে আমি পাঠিয়েছিলাম, আমার ইউটিউবে দেওয়া আছে কমিউনিটি পোস্টে, ওটা দেখতে পারে সবাই গিয়ে। ওটা দেখে আমি বললাম যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর ওনার হাজব্যান্ডই ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক করে ওনার মানে সিচুয়েশনটা এমন করে দিয়েছে যে উনি যাতে নিজেকে নিজে আত্মঘাতী করে নেন, পাগল করে দিয়েছিল, পাগল করে ওনার যা অবস্থা ছিল ওই টাইমে, যে টাইমে ওনার মৃত্যু ছাড়া কোনো অপশান ছিল না, কারণ ওনার যত দিন যাচ্ছিল উনি ডিটোরিয়েট করছিল মাইন্ডের দিক থেকে, ওই জন্য ওনাকে আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু এই যে জিনিসটা হয়েছে, এটা তো অন্যায় হয়েছে অ্যাকচুয়ালি ওনার সাথে পুরোপুরি। ওনার হাজব্যান্ড একটা এক্সট্রা অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছিল, ওনার বউ ওনাকে কোনোভাবে ডিভোর্স দিচ্ছিল না, দ্যাটস ওয়াই এই প্ল্যানটার মাধ্যমে উনি কিন্তু এটা করায়, যেটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু এর কোনো ব্যাখ্যা আমি আইনকে দিতে পারবো না। পরবর্তীকালে এটাকে কিছু রিচুয়ালসের মাধ্যমে কিছু ব্যবস্থা করে কাটানো হয়। এখন আজকের দিনে দাঁড়িয়ে ওই বাড়িটা ক্লিয়ার হয়ে রয়েছে, ভাড়া এখন অবধি এসছে কি আসেনি আমি জানি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু একদম ক্লিয়ার্ড। এবার নরেন্দ্রপুরের ঘটনাটা তোমাকে বলছি, যে নরেন্দ্রপুরের কল রেকর্ডিংটা কেন খারাপ হয়েছে। ওই যে জিনিসটা ছিল, তুমি আমাকে সঙ্গে সঙ্গে তোমার যখন ছবি পাঠিয়েছি তুমি আমাকে বলছিলে তুমি কিন্তু হাত দিও না, ততক্ষণ ওটাকে আমি তুলে নিয়ে নিজের বাড়ি অবধি চলে এসেছিলাম, নিজের ঘরে অবধি। আমার প্ল্যান পত্র ঢোকাবে না ভাই, শোনো, আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে কল রেকর্ডিং শেষ হবে, ছাদের মধ্যে ওটাকে পোড়াবো, আমি পুড়িয়ে আসবো, তাই করেছি। আমি কল রেকর্ডিং কমপ্লিট করেছি, রাত্রির তখন কটা বাজে, 2-2:30 বাজে, ওই রাত্রিবেলা ওই জিনিসটা আমি ছাদে পুড়িয়েছি, তারপর নিচে এসেছি। দ্যাটস ওয়াই আমি সবাইকে দেখছিলাম কমেন্টস অনেকে লিখছে কৌস্তব তুমি কীভাবে ছেড়ে দিলে, এটা তোমার কোনো ভুল ছিল না, মিস্টেকটা আমার ছিল। ব্যাপার কি বলো তো ভাই, দেখো তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছো, তোমার যথেষ্ট প্যাশন রয়েছে এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে,
বাট এই তন্ত্র রিলেটেড যে ব্যাপারগুলো তুমি ফার্স্টেই যখন পেয়েছো আমাকে ফটো পাঠিয়েছো, আমি তো চেক করতে একটু দেরি হয়েছিল, তো মেসেজ সিন করতে হয়তো একটু দেরি হয়েছিল। আমি তোমাকে একটাই কথা বলেছিলাম যে জিনিসটা কিন্তু ভাই টাচ করবে না হাত দিয়ে, কখনোই হাত দিয়ে এরকম টাইপের জিনিসপত্র, কোনো ধরো কেউ মাদুলি কবচ কিছু পড়েছে তার ভেতরে যে ওষুধ বা যে মেটালস রয়েছে ওগুলোতে কখনো হাত দিতে নেই। ইউ নেভার নো কি করা রয়েছে তাতে। ঠিক 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 আছে, এবং তুমি যখন নিজে হাতটা দিচ্ছ তোমার ওপরে এফেক্ট আসতে পারে। ঠিক, এবং তুমি তো ওরকমভাবে তন্ত্রের কোনো রেমেডির মাধ্যমে জিনিসটাই করছো, তুমি জাস্ট এসেছো ভেবেছো জিনিসটাকে পুড়িয়ে দেবে অ্যান্ড পুড়িয়ে জিনিসটাকে কাটিয়ে দেবে, ঠিক আছে। বাট এটা করতে গিয়ে তোমারও তো রিস্ক আসবে না? ডেফিনেটলি। যে কারণে আমার মানে আমি নিজে মরতে মরতে বেঁচেছি। আমি একটাই কথা বলবো যে ভাই যদি এরকম টাইপের কোনো ব্যাপার স্যাপার হয় হাতটা দিও না অ্যাটলিস্ট। আর যে বাড়িতে আসছো সেই বাড়িতে কোনো রকমভাবে কাজ হবে বেরিয়ে আসবে। তাই তো করছি। ওই দিন সত্যি তোমার চাপ হয়েছিল? চাপ খুব হয়ে গেছিল। আর তোমাকে আমি বললে হয়তো তুমি আরো খারাপ ভাবে যে আমি আরো একটা বাড়ি থেকে আরো একটা জিনিস নিয়ে এসেছি, সেই ঘটনাটা আমি বলবো তোমাকে এখনই। ঠিক আছে, আলাদাই তুমি। হ্যাঁ, কেন নিয়ে এসেছি তুমি তাহলে বুঝতে পারবে। এই ঘটনাটা নদীয়ার দিক থেকে তুমি ধরে রাখতে পারো, ওই দিক থেকে এসেছিল। এই কলটা ডিরেক্টলি আমার কাছে এসেছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি কানেক্ট করে আমার সঙ্গে। কানেক্ট করার পর উনি বলে প্রবলেমটা, এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি বলি যে রাত্রিবেলা আমি ফ্রি থাকি আফটার অফিস, ঠিক আছে। দিনের বেলা এখন এমন হয়ে গেছে সিচুয়েশন যে দিনের বেলা আমি অফিস করছি, রাত্রিবেলা আমি ইনভেস্টিগেশন করছি। আমার ইনভেস্টিগেশনের ভিডিও দেখে অনেকে বলছে তুমি ব্লেজার পরে কেন ইনভেস্টিগেট করতে যাচ্ছ, কী করবো, অফিস থেকে ডাইরেক্টলি আমি যাচ্ছি ভদ্রলোক ভদ্রমহিলার বাড়িতে, ওই জন্য আমাকে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, আমাকে ফোন করে এরকম রাত্রিবেলা আমাকে উনি জানায় যে আমি বাড়ি চলে আসার পর, যেরকম কবের কেস এটা, রিসেন্ট 2025-এর কেস, ঠিক আছে, ডিসেম্বর নভেম্বর বা ডিসেম্বর, ঠিক আছে। ফোন করে বলছে এরকম আমার বাড়ির মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমার ওই নিচের ঘরে যে মেয়ে যেখানে পড়াশোনা করে, আমি বুঝি না নিচের ঘরের কেসগুলো আমার কাছে সবচেয়ে বেশি আসে, যেখানে মেয়ের অ্যাকচুয়ালি টিউশন পড়ায়, ওখানে উনি 7 দিনে নাকি প্রায় 5-6টার বেশি বাল্ব কেটে গেছে, মানে ওখানে লাইট থাকছে না, ওখানে মেয়ে পড়াশোনা করতে পারছে না, ঠিক আছে। আর উনি যখন আমাকে মানে বলছে ঘটনাগুলো যে একটা শ্যাডো মুভমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছি যে সে এখন শুধুমাত্র নিচে সীমাবদ্ধ নয়, সে নিচ থেকে গড়িয়ে উপরে অবধি আসছে, এসে গেট নক করছে, করে দৌড়ে পালিয়ে যাচ্ছে, এরকম একটা শ্যাডো মুভমেন্ট হচ্ছে বাড়ির মধ্যে। গেট খুলে একদিন ভদ্রলোক কী করেছে দেখতে গেছে কি আছে, তো নিচে যখন গেছে দেখছে যে নিচের যে ঘরে ওর মেয়ে পড়তো ওই ঘরের দরজা মুখের সামনে কেউ বন্ধ করে দিয়েছে। এটা ভদ্রলোক দেখেছে, নিজে দেখেছে। এটা এই কেসটাতে এমন একটা কেস যে ওই বাড়ির মহিলারা কিছু কমপ্লেন করছে না, ভদ্রলোক কমপ্লেন করছে, ওনারা তো ভয় পাচ্ছেই। অ্যাকচুয়ালি কী হয়, আমি যেটা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যে বাড়ির যিনি কর্তা থাকেন উনি একটু অন্যরকম থাকেন, যে না এগুলো মানি না। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই আমিও যেটা ফিল করতে পারি, ওনারা তো অফিসে চলে যান, হ্যাঁ হ্যাঁ, বাড়ির মহিলা তো বাড়িতে 24 ঘন্টাটা থাকছে, হ্যাঁ এক্স্যাক্টলি, তারা বেশি কানেক্টেড নিজের বাড়ির সাথে, তারাই খেয়াল রেখে মানে একটা জায়গাকে বাড়ি বলে তৈরি করছেন। বাড়ি তো শুধু ইট বালি সিমেন্ট নয়, ঠিক আছে, একটা ইমোশন। বাড়ির মহিলারাই সেটা তৈরি করতে পারেন, কোনো পুরুষের হয়তো অতটা ইনভলভমেন্ট হয়তো থাকে না, থাকে জিনিসটা তৈরি করতে বিভিন্ন অ্যাসপেক্টে থাকে। বাট বাড়িতে যদি কখনো কিছু হয়, কোনো এদিক ওদিক হয়, বাড়ির মহিলারা বেশি সেটা বুঝতে পারেন, ঠিক কথা, এরকম ভাবেই তারা তৈরি। তারপর কি হলো, ভদ্রলোক ফোন করে আমাকে বারবার করে বলছে যে আপনি একটু ইমিডিয়েট এফেক্টে আসুন, আমার খুব ভয় লাগছে, ঠিক আছে, আমার খুব ভয় লাগছে। উনি ব্যাংকে সার্ভিস করেন, আমার খুব ভয় লাগছে, আমার মেয়ে বউ খুব ভয় পাচ্ছে, ওরা সন্ধ্যেবেলার পর নিচে নামতে মানে চাইছেই না পুরোপুরি, এমন অবস্থা। বেশিরভাগ সময়টা ওনারা বাপের বাড়ি চলে যাচ্ছে, মানে মা বাড়ি চলে যাচ্ছে মেয়েটা, এরম টাইপের হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করছি, উনি যখন আমাকে ফোন কলে এই ঘটনাটা বলছে, পাশ থেকে কেউ হাউ হাউ করে কাঁদছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এরকম আশপাশ থেকে কাঁদছে কে, বলছে আমার মেয়ে কাঁদছে। কাঁদছে কেন এইভাবে, বলছে খুব ভয় পেয়েছে। আর কালকে আপনার বাড়িতে আমি আসছি, কালকে রাত্রিবেলা আমি আপনার বাড়িতে আসছি, আমি কথা বলবো সামনাসামনি। আমি সন্ধ্যেবেলার দিকে আমার একজন লেডি ক্যামেরাম্যান রয়েছেন, খুব স্মার্ট উনি, ওনাকে নিয়ে গেছি। আমি যখন বাড়ির সামনে অটো থেকে নেমেছি, আমি দেখছি যে ওনারা বাড়িটা পরে বুঝতে পেরেছি ওটা ওনাদেরই বাড়ি। বাড়ির থেকে বেরিয়ে এসছে, বাড়িটা এন্টার বিল্ডিং সুইচ অফ, মানে অন্ধকার পুরোপুরি। বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে মা, মেয়ে, বাবা, তিনজনে। বাড়ি না ফ্ল্যাট? বাড়ি ছিল। বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে। আমি বললাম বাইরে কেন আপনারা? বলছে না আজকে ইলেকট্রিসিটি খুব ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আজকের দিনে খুব আপনি যে আসছেন আমরা বলেছি ঘরের মধ্যে কথা, তারপর থেকে ইলেকট্রিসিটি খুব ফ্ল্যাকচুয়েট হচ্ছে। আর বাড়ির মধ্যে থেকে একটা খুব পচা গন্ধ মানে নিচ থেকে উপর ভেসে আসতে, আমরা ঘরে টিকতে পারছি না। আমি বললাম কিছু কি প্রবলেম হয়েছে বাড়ির মধ্যে, কোনো রকম কোনো ইনসিডেন্ট বা কিছু? বলছে বাড়িতে কিছু হয়নি, পাশের বাড়িতে একটা ছেলে জলে ডুবে মারা গেছে। ওকে।
আর পাশের বাড়ি একটা ছেলে জলে ডুবে মারা গেছে, বলছে আপনার বাড়িতে কেন প্রবলেম হচ্ছে? বলছে আমি ওর ফটো তুলেছি, যখন ওর বডি এসছিল তখন ফটো তুলেছি, উনি ফটোটা আমাকে দেখালো, আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, ছেলেটার হাতটা না এরকম টাইপের ছিল, একটা হাত এরকম, মানে একটা হাত নর্মালি ছিল, একটা হাত কিন্তু এরকম টাইপের ছিল, আশীর্বাদ টাইপের বা এরকম স্ট্রেট করা, হাতটা বেঁকানো টাইপের ছিল টাইপের। আমরা এখন আমার যে ক্যামেরাম্যান লেডি ছিল সে জিজ্ঞেস করছে যে হাতটা এরকম কেন? আমি তখন ওনাকে বললাম যেটা হতে পারে যখন উনি ডুবছিল জলে, উনি প্রচণ্ড চেষ্টা করেছিল বাঁচার জন্য, সেই কারণে কোনো পেশি মুভমেন্টের জন্য এটা হয়ে গেছে, বা অন্য কোনো রিজনে হতে পারে। ওই টাইমে আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওটাই বলার ছিল সবচেয়ে বড় কথা। আমি বললাম এই ছেলেটা হঠাৎ করে মারা গেছে? বলছে হ্যাঁ হঠাৎ করে ছেলেটা মারা গেছে, ছেলেটা খুব ভালো ছেলে ছিল, আমাদের মানে বাড়ির সংলগ্ন, মানে বাড়ির পাশেই ওনার বাড়ি ছিল ছেলেটার, মানে গায়ে গায়ে লাগানো বলতে পারো। মেয়েটা তখনও কাঁদছে, আমার মেয়েটাকে দেখে খুব ডাউট হচ্ছিল যে ভাই তুমি ভয় পাচ্ছ ঠিক আছে, ভয় পেলে মানুষ ভয় পায়, কাঁদে কেন? এই মেয়েটা কাঁদছে কেন? আমি আমার লেডি ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম, ওকে একবার জিজ্ঞেস করো ভালো করে যে ও কাঁদছে কেন, ওর কান্নাটা আমার খুব অ্যাবনর্মালিটি লাগছিল, যে ও কেঁদেই যাচ্ছে কনস্ট্যান্টলি, যখন থেকে আমি এসেছি তখন থেকে ফুপি ফুপি কাঁদছে, আস্তে আস্তে কান্নার শব্দটা বাড়ছে। আর ও জিজ্ঞেস করলো, ও কিছু বলছে না মেয়েটা। আমি চলো ঘরে চলো, বাড়িটাতে সবাইকে বললাম, ক্যামেরাম্যানকে বললাম চলো ঘরে চলো ওদের সাথে সবাইকে। ওরা খুব ঘরেও যেতে চাইছে না, বলছে আপনাকে আমি বলে দিচ্ছি আপনি চলে যান। তাহলে আপনি যদি আমাকে না বুঝিয়ে দেন এক্স্যাক্টলি কোন জায়গাটা, তাহলে আমি বুঝবো কী করে? তাহলে আমরা যাচ্ছি, আপনি আমাদের পিছন পিছন চলুন। আমি সবার আগে, ওরা সবাই মোটামুটি পিছনে, আমি মোবাইলের ফ্ল্যাশটা জেলে যাচ্ছি, ঘরের মধ্যে ঢুকছি। আমি ঢুকেছি, মেয়েটাও সামনে রয়েছে, ও বা আমার তিনজনেই এসছে। আসার পর মেয়েটাই আমাকে বলছে যে ওই ঘরটা, যেই ঘরটা রয়েছে আঙুল দিয়ে দেখেই বলছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক সোজাসুজি আমি ওই গেটটা দেখতে পাচ্ছি, গেটটা খোলা রয়েছে, নিচের ঘরের গেটটা, মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বলছে যে ওই ঘরটাতেই প্রবলেম সবচেয়ে বেশি হচ্ছে, ওই ঘরটাতে আপনি যাবেন না। মেয়েটা আমাকে বলছে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, আপনি যাবেন না, কাঁদতে কাঁদতেই বলছে। আর সবার প্রথমে তুমি কান্না থামাও, তুমি কাঁদছো কেন আমি বুঝতে পারছি না। বলছে ওই ঘরের মধ্যে কিন্তু কেউ রয়েছে, আমরা বহুবার দেখেছি, আপনি যাবেন না। তাহলে আপনি ডাকলেন কেন? আমি যদি না বুঝি, যতক্ষণ না নিজে বুঝবো ততক্ষণ আমি স্যাঙ্গুইন হতে পারছি না। বলতে বলতে মেয়েটা কী করেছে, একবারে ঘরের দিকে তাকিয়ে, মানে কথা বলতে বলছে আর ওই ঘরের দিকে তাকাচ্ছে, তাকে আমি ওনার দিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ খুব জোর চিৎকার করে উঠেছে, বলছে ঘরের মধ্যে থেকেই দেখছি। ও কিন্তু একদম স্যাঙ্গুইন, বলছে ঘরের মধ্যে থেকেই দেখছি, এখনো দেখলো। আমি বললাম তুমি ঘরের দিকে তাকিও না, তুমি আমার দিকে তাকাও, তুমি কোনো দিকে তাকাবে না, তুমি জাস্ট আমার দিকে তাকাও। আমি এইভাবেই বলছি ওকে। যারা যারা ছিল মা বাবা, ওরা খুব নার্ভাস হয়ে গেছে পুরোপুরি। মেয়েটা তখন কান্নাকাটি করছে, বলছে আপনি যাবেন না। ওকে নিয়ে এখনই চলে যান, ঘরটাতে আমি যাচ্ছি। আমি লেডি ক্যামেরাম্যানকেও বললাম যে তুমিও ওদেরকে নিয়ে বাইরে যাও, যাওয়ার দরকার নেই, আমি গিয়ে দেখি কি হয় কিনা। ঘরটাতে ঢুকতে যাব, মানে ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে আমি ঢুকবো হয়তো ওরা বেরিয়ে যাবে, এরকম ব্যাপার। ঘরটাতে মোটামুটি ধরে রাখো আর কত 2.5 ফুট 3 ফুট বাকি আছে, মুখের সামনে গেটটা বন্ধ হয়ে গেল, ঠাক করে গেটটা বন্ধ হয়ে গেল মুখের সামনে। লক হয়নি, জাস্ট বন্ধ হলো। বুঝতে পারলাম ঘরটাতে প্রবলেম রয়েছে। কেটোমিটারটাকে অন করলাম, অন করে ঘরে ঢুকলাম। গেটটাকে নিজের মতো লক করে নিই, কিন্তু গেট ভেজে দিয়েছি। ওরা ঘরের টেরিটরি থেকে, মানে প্রপার্টি টেরিটরি থেকে বেরিয়ে গেছে বাইরে, চলে গেছে, কেউ নেই। পুরো বাড়িতে একা তুমি? পুরো বাড়িতে একা আমি। মানে এখনকার এই কেসগুলো এরকমই ডেঞ্জারাস হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এই জিনিসগুলো হচ্ছে এইভাবে। তো পুরো বাড়িটাতে আমি একা, ঘরটার মধ্যে আমি একা। আমি কমিউনিকেশন করছি যে আমি ব্যতীত যদি এখানে আর কেউ থেকে থাকেন কাইন্ডলি রেসপন্ড করুন, আমি আপনার হেল্পের জন্যই এসেছি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কোনো রকম কোনো রেসপন্ড নেই। পুরো ঘরে ঘুরছি, কিছু রেসপন্ড নেই। আমি কী করেছি, মেঝের মধ্যে বসে পড়েছি, ওই ঘরটা মেঝের মধ্যে, ঘরটা পুরো ফাঁকা, টেবিল সব ওরা সরিয়ে দিয়েছে, জানি না কেন। বসেছি ওখানে, বসে আমি কমিউনিকেশন করার চেষ্টা করছি যে আপনি যদি এখানে থেকে থাকেন কাইন্ডলি রেসপন্ড করুন। আমি 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 এখন অবধি আমার কাছে অ্যান্সার নেই, আমি কোনোদিনও কোনো ইনভেস্টিগেশন করতে গিয়ে বসিনি। সেদিনকে কেন বসলাম আমি জানি না, ঠিক দেয়ালটার সামনে পিঠ দিয়ে বসলাম, বসে ওনার সঙ্গে আমি কথা বলছি, কিলোমিটার নিচ্ছি, কোনো সিগন্যাল নেই। আমার কি মনে হলো, কিলোমিটারটাকে ঠিক এরকম ধরে নিয়ে জাস্ট বাঁ দিকে মুভ করেছি, দেখছি আমার পাশেই বসে রয়েছে। কিলোমিটারে ফুল সিগন্যাল কিলোমিটারে। আমি তখন ওনাকে রিকোয়েস্ট করলাম, দেখুন আমাকে ভয় দেখাবার চেষ্টা করবেন না, আমি কিছু প্রশ্ন করব, আমার মন বলছে কিছু প্রশ্নতে কিছু সমস্যা সমাধান হবে, আপনি দয়া করে আমাকে সেগুলো অ্যান্সার দেবেন। তো আমার প্রথম প্রশ্ন ছিল যে এই বাড়ির যে মেয়ে রয়েছে তার সঙ্গে কি বাই এনি চান্স আপনার কোনো সম্পর্ক ছিল? যদি সম্পর্ক থেকে থাকে আপনি রেড কালারের লাইটটা জ্বালাবেন, আর যদি না থাকে তাহলে ইয়েলো কালারের লাইটটা জ্বালাবেন। ইয়েলো মানে হচ্ছে না, রেড মানে হচ্ছে হ্যাঁ। ডিরেক্ট, মানে অনেকক্ষণ ধরে প্রশ্ন করার পর ডিরেক্ট রেড কালারের লাইট জ্বললো। আমার প্রথম সমস্যাটা এটাই ছিল, আমি বুঝতে পারছিলাম যে মেয়েটার সঙ্গে এই পার্টিকুলার এন্টিটিটার কোনো সমস্যা রয়েছে। ফার্স্ট প্রশ্ন আমার মিলে গেল। সেকেন্ড প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে এই বাড়িতে আপনার এমন কিছু জিনিস রয়েছে যেই কারণের জন্য আপনি এই বাড়িতেই রয়েছেন নিজের জায়গা ছেড়ে, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি রেড কালার লাইটটা একবার জ্বালিয়ে দেখান। মুখের কথা শেষ হওয়ার আগে অ্যান্সার দিয়ে দিল, রেড কালার লাইটটা কিন্তু চলে গেল। মানে সিচুয়েশনটা ভাবো, পুরো ঘর অন্ধকার, সে একটা স্পিরিট রয়েছে, সে খালি কিলোমিটারের সঙ্গে আমাকে জবাব দিচ্ছে, আর কোনো এর মধ্যে ইনসিডেন্ট ব্যাপার, স্পিরিট কমিউনিকেশন হচ্ছে।
3 নম্বর প্রশ্নটা করে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। 3 নম্বর প্রশ্নটা আমার এটাই ছিল যে কোনো না কোনোভাবে আপনার মৃত্যুর জন্য কি এই বাড়ির মেয়েই দায়ী? প্রথমে কোনো অ্যান্সার আসলো না। ওরা আবার জিজ্ঞেস করলাম যে আপনার মৃত্যুর জন্য কোনোভাবে এই বাড়ির যে মেয়ে রয়েছে সে কি কোনোভাবে দায়ী, যার জন্য সে এত কাঁদছে? 3 বারের বেলায় কিন্তু অ্যান্সার দিল হ্যাঁ। তারপর ওই শেষ প্রশ্নটা করার পর আমরা ওই ঘরটা থেকে বেরোলাম। বেরিয়ে নিয়ে মানে আমি বেরোলাম ওখান থেকে, বেরিয়ে নিয়ে আমি ফার্স্ট বাইরে আসলাম। ওরা জিজ্ঞেস করছে কি বুঝতে পারলেন ভদ্রলোক ভদ্রমহিলা? আমি বললাম আপনার মেয়ের সঙ্গে আমি 2 মিনিট একটু কথা বলবো আলাদা করে। লেডি ক্যামেরাম্যান আমার সঙ্গে ছিল, ওকে ডাকলাম মেয়েটাকে আমি আলাদা করে, ডেকে বললাম দেখো আমি কিছু বুঝতে পেরেছি, তুমি যদি এখন আমাকে প্রপারলি না বলো যে কি ছিল, কি সম্পর্ক তোমার সঙ্গে তার ছিল, আমি কি তোমাকে হেল্প করতে পারবো না। তোমাকে এইভাবে যেভাবে তুমি কাঁদছো আজকে, তোমাকে কিন্তু সারাটা জীবন এইভাবে কাঁদতে হবে। তুমি বলতেও পারবে না, তুমি কাউকে কিছু বোঝাতেও পারবে না, আর এই প্রবলেমটা সলভও হবে না। তখন মেয়েটা মানে বেশি আমাকে চাপ দিতে হয়নি, নিজের মুখেই বলছে যে এই ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক ছিল। এই ছেলেটা ওকে বহুবার কনভিন্স করার চেষ্টা করেছে ভালোবাসায় আসার জন্য। মেয়েটা প্রথম দিকে রাজি ছিল না, কিন্তু ছেলেটা ওকে এতভাবে কনভিন্স করছিল, মানে ভালোবাসা দেখাচ্ছিল, এফোর্টস দেখাচ্ছিল, মেয়েটা আস্তে আস্তে ওর দিকে ডাউন হয়ে যায়। পরবর্তীকালে ওরা একটা রিলেশনশিপে আসে। ওকে। তারপর মেয়েটার জীবনে আরও একটা ছেলে আসে। ওকে। ওই ছেলেটা এই ছেলেটাকে ভুলিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই মেয়েটা এই সম্পর্কটাকে মানে জোর জবরদস্তি রাজি হয়েছিল, কোনো কারণে কনভিন্স করে নিয়েছিল ছেলেটা, ভালোবাসাটা জিততে পারেনি। ওকে। যেই ছেলেটা নতুন ওর মেয়েটা জীবনে এসেছিল, ও কিন্তু এই ছেলেটার থেকে ওকে সরিয়ে নিয়ে আসতে চেষ্টা করেছিল। ছেলেটা বুঝতে পারছিল, এইটা নিয়ে এই ছেলেটা আস্তে আস্তে জিনিসটা জানতে পারে যে ওর দিকের মানে কি বলবো ইনিশিয়েটিভটা কম হয়ে যাচ্ছে, প্রায়োরিটিটা কম হয়ে যাচ্ছে। তখন ছেলেটা থেকে না মেয়েটা একটু দূরে যেতে শুরু করে দিয়েছিল। আর যেই ছেলেটা নতুন ওর লাইফে এসেছিল, ওই ছেলেটা একদম ওর মনের মতো ছিল। দ্যাটস ওয়াই এই গ্যাপটার জন্য একদিন হঠাৎ করে শোনা যায় যে ছেলেটা কিন্তু কোনো কারণের জন্য জলে ডুবে মারা গেছে। মানে ছেলেটা ফোন, ও মেয়েটা সব দিক দিয়ে ছেলেটাকে ব্লক করে দিয়েছিল। তাও ছেলেটা বাড়ির সামনে বারবার করে চেষ্টা করতে কনভিন্স করার যে কী সমস্যা হচ্ছে তুই আমাকে বল, কিন্তু মেয়েটা কোনোদিনও কিন্তু এই জিনিসটাকে ডিসক্লোজ করেনি। খালি বলেছে যে আমার মনে হচ্ছে না সম্পর্কটা আমাদের এগোবে, আমার ঠিক এই জায়গাটাতে সমস্যা হচ্ছে। অনেকবার চেষ্টা করেছিল যে রিকভারি যাতে করে যেতে পারে, যে ছেলেটাকে বোঝাতে পারে, কিন্তু বোঝাতে পারেনি। তারপরেই ছেলেটার মৃত্যু সংবাদ আসে। তো মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে ছেলেটার কি এমন কোনো কিছু গিফটস রয়েছে যেটা তোমার কাছে এখন অবধি রয়েছে? বলছে হ্যাঁ। আমার কী গিফট রয়েছে? বলছে একটা কফি মগ দিয়েছিল ছেলেটা ওর মেয়েটার বার্থডেতে। ঠিক আছে, আর কফি মগের মধ্যে কিছু লেখা ছিল, মেয়েটার ছবি ছিল, আর ছেলেটার কিছু মনের কথা ইংলিশে লেখা ছিল। আর মগটা কোথায় আছে? বলছি ওই মগটা ছেলেটার খুব প্রিয় ছিল, কারণ মগটা দেওয়ার আগে ছেলেটা মানে এতটা এক্সাইটেড ছিল যে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। মেয়েটা বারবার জিজ্ঞেস করছিল তুমি গিফটের ফটো পাঠাও, ফটো পাঠালে সারপ্রাইজ নষ্ট হয়ে যায়। আর যেদিনকে মেয়েটাকে ছেলেটার হাতে গিফটটা নিয়েছিল, ছেলেটার চোখে কিন্তু জল ছিল ওই টাইমে যখন দিয়েছিল, যে কতটা ইমোশনালি মেয়েটার সঙ্গে ছেলেটা কানেক্টেড ছিল। মানে ছেলেটা সত্যি ভালোবাসতো অ্যাকচুয়ালি। আর কফি মগটা কোথায় আছে? বলছে আমার বেডরুমে রাখা রয়েছে। আর আমি নিয়ে আসো ওটাকে। সবাই মিলে আমরা গেলাম, উপরে গেলাম, মেন সুইচ অন করলাম, লাইট জ্বলে উঠলো, লাইট আর কোনো প্রবলেম নেই। কফি মগটা নিলাম, নিয়ে আমি কিছু রিচুয়ালস ওদেরকে বলে দিয়ে আসলাম, যেটা আমি ওভার দ্য ক্যামেরা বলছি না, যেগুলো আমাদের গুরুভাইয়ের মাধ্যমে শেখা। আর ওটা মানে যেই ছেলেটার বাড়িতে মারা গেছে, মানে যে ছেলেটা যে বাড়িতে মারা গেছিলো ওই বাড়িতে কিছু রিচুয়ালস করতে হবে। মেয়েটার বাবাকে বলেছিল পরবর্তীকালে এগুলো, যে গয়ার একটা পিণ্ডদান করতে হবে। ছেলেটা একটা ছবি নিয়ে ওখানে একটা মানে প্রেতশিলা বলে একটা জায়গা রয়েছে, ওখানে একটা ছবি টাঙিয়ে নিয়ে কিছু রিচুয়ালস করতে হয়, সেগুলো আমি ওভার দ্য ক্যামেরায় বলছি না আমি। তো ওই কফি মগটাও আমি বাইরে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তোমাকে আমি যেটা বলছিলাম, কফি মগটাই বাইরে নিয়ে এসেছিলাম আমি। তা ওই বাড়িতে একজন তন্ত্রসাধককে পাঠানো হয়েছিল, যিনি বাড়ার সাথে থাকেন। তো উনি গিয়ে এখন অবধি কেসটা টেক কেয়ার করছে। ঠিক আছে, ওই কেসটা এখন অবধি পুরোপুরি সলভ আউট হয়নি, কারণ ওই ছেলেটার বাড়িতে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। মেয়েটার বাড়ি বন্ধন করে দেওয়া হয়েছে, মেয়েটার বাড়িতে এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, কিন্তু এখন অবধি সেই স্পিরিটটা মুক্ত হয়নি বা ওকে অন্য কোনো ডাইমেনশনে পাঠানো হয়নি। ওই কফি মগটাকে ফেলে দেওয়া হয়েছে যদিও, কিন্তু কফি মগটা মেয়েটার বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। আমি একটা গঙ্গায় গিয়ে দূরে গিয়ে ফেলে দিয়ে এসেছি ওটাকে পরবর্তীকালে, কিন্তু নিয়ে আসি এই জিনিসগুলো বাড়ি থেকে প্রত্যেকটা। ঠিক আছে। তোমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যখন ডিটেক্ট করো কি কি ইউজ করছো? এই মুহূর্তে আমরা ইউজ করছি, প্রথমে আমি এপিকেগুলো বলে নিচ্ছি। আমরা ইভিভি ইউজ করছি। ইভিভি কিন্তু হচ্ছে ইলেকট্রনিক্যাল ভয়েস ফিনোমিনা, আমি আগেও বলেছি, যেটা আলট্রাসনিক ভয়েস ডিটেক্টর। এটা কিন্তু কোনো গ্যাজেটস নয়, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, যেটা পেড ভার্সনটা আমার কাছে রয়েছে। এসএলএস ক্যামেরা আমরা ইউজ করি। এসএলএস হচ্ছে কি, যে কোনো ভৌতিক স্ট্রাকচার, যদি কোনো ভৌতিক স্ট্রাকচার মুভমেন্ট হয়, সেটা কিন্তু একটা গ্রিন ডট লাইনের মাধ্যমে সেই স্ট্রাকচারটাকে বোঝানো যায়। যদি ধরো কোনো মানুষ যাচ্ছে, নর্মাল মানুষ, তারও স্ট্রাকচার যেমন দেখাবে। যদি ওখানে কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু, যদি কোনো ভৌতিক অ্যাক্টিভিটি হয় সেক্ষেত্রে আমরা এসএলএস ইউজ করি। ওই দুটো হচ্ছে ফোনে থাকে আমার। এছাড়াও আমি আজকে গ্যাজেটসগুলো নিয়ে এসেছি দর্শকদের দেখানোর জন্য। তুমি তো অলরেডি দেখে নিয়েছো, তাও দেখাচ্ছি। সবার প্রথমে আমি দেখাই, এটা হচ্ছে হলো পিআইআর মোশন সেন্সর লাইট।
এটার কাজ কি, এটা একটা অটো মুড রয়েছে এখানে অফ অটো অন। তুমি যদি অন করো এটা প্রপারলি খালি অন হয়েই থাকবে, কিন্তু তুমি যদি অটো মুডে রেখে দাও এটা কিছুক্ষণ পর অন হয়ে অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর যদি কোনো মোশন, এর আগেই অফ হয়ে গেল, মোশন যখনই এটার উপর দিয়ে পাস করবে এটা কিন্তু জ্বলে উঠবে। ঠিক আছে, এটা জ্বলে উঠবে। এটার কাজ হচ্ছে এটা যে আমরা মোশন ডিটেক্ট করি যে কোনো কিছু মোশন পাস করছে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে। সেকেন্ড জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হলো থার্মোমিটার। সবাই জানে করোনা টাইমে খুব ইউজ হয়েছে এই জিনিসটা। এটা হচ্ছে রুমের টেম্পারেচার। রুমের টেম্পারেচার কিন্তু আমাদের কাছে ম্যাটার করে, যে একটা রুমে মনে করো রুম টেম্পারেচার একরকম রয়েছে, তার পাশের রুমটা 2 ডিগ্রি কম। 2 ডিগ্রিটা কিন্তু অনেক বড় ম্যাটার, শুনে লাগছে ছোটো, 2 ডিগ্রি কম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি যাতে আমরা রুমের টেম্পারেচারটাকে মেজার করতে পারি। কোল্ড স্পট হটস্পট। আর 3 নম্বর হচ্ছে কেটোমিটার। কেটোমিটার সবাই দেখেছে, কেটোমিটারের সুইচ হচ্ছে এটাকে জাস্ট একবার প্রেস করলে কেটোমিটার অন হয়ে যায়। ঠিক আছে, এখানে অলরেডি নিচ্ছে গ্রিন লাইট, তারপর আবার সেমি গ্রিন লাইট, তারপর ইয়েলো, অরেঞ্জ অ্যালার্ট হচ্ছিল আমাদের কাছে একটা গুড অ্যালার্ট। আর রেড থাকা মানে তো সেই স্পিড খুব কাছে রয়েছে। এটা অ্যাকচুয়ালি রেঞ্জ ডিটেক্ট করি আমরা। এই 5টা আমরা গ্যাজেট এই মুহূর্তে ইউজ করছি। আমার মনে হয় এনাফ। আরও কিছু গ্যাজেটস আমরা ইউজ করব ইন ফিউচার, সেটা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা, যেটা দেখা যাবে হয়তো জিনিসপত্র। তো আপাতত এই জিনিসগুলো নিয়ে ইউজ করছি। আর সবচেয়ে বড় কথা মানে আমি ভয় পেয়েছি ইনভেস্টিগেশন করতে গিয়ে, সেটা একটা বাড়ি, কন্টেন্ট বাড়ি। ওটা আমি বলছি, ওটা কল্যাণীর আশেপাশে। ঠিক আছে, এই প্ল্যানটা কীভাবে হয়, আমরা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল নৈহাটিতে। আমি নাম নিয়েই বলছি এবার, নৈহাটিতে যাওয়ার কথা ছিল। নৈহাটিতে একটা অ্যাবান্ডন বাড়ি রয়েছে, ওই বাড়িটা আমরা প্ল্যান করেছিলাম সকালবেলা। ছুটির দিন আমি কখনো বরবাদ করি না, যাবো ওই বাড়িটাতে। আমরা দুপুরবেলার দিকে ওই বাড়িটার দিকে এগোই, যে সন্ধে হয়ে রয়েছে, যাবো ওই বাড়িটাতে। বাড়িটার সামনে পৌঁছে আমরা যখন ঢুকছি দেখি পুরো কাটা তার দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। ঢোকার চেষ্টা করো, ঢুকতে আমরা পারিনি। প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো আমার, যে একদম আমি এত আশা নিয়ে গেলাম যে যাবো, পেলাম না, বাড়ি চলে আসলাম। আমার যে টিমমেট রয়েছে ওদেরকে বললাম যে আজকে আমার একটা কিছু এরকম একটা 100 বাড়ি যাওয়ার খুব খুব মুড করছে, ঠিক আছে, তোমরা একটা ব্যবস্থা করো। এদিক ওদিক থেকে খবর আস্তে আস্তে কল্যাণী থেকে একটা খবর আসলো যে ওই সাইডেই, কল্যাণী মদনপুরের মাঝখানেই একটা বিল্ডিং রয়েছে। অ্যাকচুয়ালি বিল্ডিং অনেকগুলোই রয়েছে, একটা বিল্ডিংয়ের জন্য আশেপাশে বিল্ডিংগুলো সব মানুষজন ছেড়ে চলে গেছে। ওই টেরিটরিটা বলছে একটুখানি অ্যাবনর্মালিটি শো করছে, কিন্তু আজ অব্দি কেউ ওখানে যায়নি। যাবো, প্ল্যান হলো। তখন অলরেডি রাত্রি 10টা বেজে গেছে। যাবো, কোনো ব্যাপার না। একজন ক্যামেরাম্যানকে নিলাম, ওর নাম সৌভিক। ওকে নিয়ে আমরা গেলাম ডিরেক্টলি। ও চিন্তা মোটামুটি জায়গায় যে লোকেশন বলে দিয়েছিল ছেলেটা, আমাদেরকে বলে দিল এই জায়গাটা তোমরা এসে তুমি বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে কোন জায়গাটা আছে। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম লাইট পোস্টে একটা আলো জ্বলছে, আর পরপর অনেকগুলো অ্যাবান্ডন বিল্ডিং রয়েছে। আর যেই বিল্ডিংয়ের কথা বলেছো সেই বিল্ডিংয়ের ফটো আমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছিল। এটা কিন্তু আমাকে কোনো ছেলেটা আমাকে চ্যালেঞ্জ করেনি, আমি হয়তো ও পডকাস্ট দেখবে, ও জাস্ট বলেছিল তুমি একবার ভিজিট করে দেখো, আমার মনে হচ্ছে তুমি খালি হাতে ফিরবে না। এখানে কিন্তু রাত্রিবেলা করে যারা মানে বাইক নিয়ে যায় তাদের বাইক বন্ধ হয়ে যায়। ফার্স্ট অফ অল অনেক প্রবলেম দেখা যায় এখানে। তো আমরা ওই বাড়িটাতে যাওয়ার জন্য ঠিকঠাক করি, বাড়িটার সামনে গিয়ে দাঁড়াই। বাড়িটার সামনে দাঁড়িয়ে না আমি দেখতে পাই যে দুখানা বড় বড় না এরকম উইন্ডো টাইপের মানে জানলা টাইপের রয়েছে, কিন্তু কোনো পাল্লা ছিল না, পুরো ফাঁকা ছিল। আগাছা জন্মে গেছে, চারিদিকে জঙ্গল, কিন্তু মাঝখান দিয়ে সুন্দর রাস্তা ছিল, যাওয়া যেতে পারে। আমরা দুজন একসঙ্গে যাই, নিচ থেকে শুরু করি। আমি জাস্ট সিঁড়ি দিয়ে উঠছি, এই ভিডিওটা রয়েছে অলরেডি, দেখতে পারবে অনেকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার গা ভারী হয়ে যাচ্ছে, একটা খুব বাজে একটা স্মেল শুরু হয়ে গেছে। আমি সিঁড়ি দিয়ে উঠতে একদম উপরে ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে গিয়ে আমি অনেকক্ষণ ধরে আমি রেটিং করার চেষ্টা করছিলাম যে কেটোমিটারে যদি কোনো রেটিং আসে, কোনো রেটিং কিছু আসছে না। অপোজিটে ঘর, মানে করিডোরটা কিরকমভাবে সিঁড়ি দিয়ে উঠলাম, দুদিকে দুটো করিডোর ডিভাইড হয়ে গেল, এদিকেও রুম রয়েছে। এদিকে রুমটাতে গেলাম, কিচ্ছু নয়, ওখানে একটা গাছ ছিল, মানে জানলা দেখা যাচ্ছে দূরে একটা গাছ রয়েছে। মানে গাছটা দেখে আমার মনে হচ্ছে গাছটা কেউ দাঁড়িয়ে রয়েছে, জানলার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে। রেটিং নিচ্ছে, রেটিং কিছু আসছে না। আমার যেটা শোনা হয়েছিল, যেটা মানে ব্যাক স্টোরি যেটা ছিল, সেটা হচ্ছে ওই বাড়িটাতে একটা মেয়ে মারা গেছিল ওই বাড়িটার মধ্যে। তারপর থেকে ওই বিল্ডিংটার জন্য আশেপাশের লোকজন থাকতে পারেনি। ওই বিল্ডিংটা মারাত্মক হন্টেড পুরোপুরি। কোনো ঘরে কিছু রিডিং পাচ্ছিলাম না। একটা ঘরে গিয়ে প্রথমবার কেটোমিটার কিন্তু স্পার্ক শুরু করলো, খুব বাজেভাবে স্পার্ক শুরু করলো। আমি তখন ওখানে দাঁড়িয়ে বলছিলাম যে আমি ড্যাম শিওর এখানে কেউ রয়েছে, আমার মন বলছে এখানে কেউ রয়েছে। স্পার্ক ক্রমাগত হচ্ছে, আমি বারবার করে কমিউনিকেশন করার চেষ্টা করছি, ক্যামেরাম্যান ওখানে রয়েছে। একটা এমন ঘটনা ঘটলো যেটা আমি প্রেডিক্ট করতে পারিনি। রিডিং যেমন নিচ্ছে, কমিউনিকেশন কিছু ঘটছে না আমার সঙ্গে। আমি জাস্ট চেক করছি যে কিছু পার্টিকুলার কোন দিকটা থেকে আমি কমিউনিকেশনটা শুরু করব। কথা বলতে বলতে পাশের ঘর থেকে কান্নার শব্দ শোনা গেল। এটা ক্যামেরায় এসছে, তুমি যদি চাও আমি তোমাকে ভিডিওটা দিতে পারি। এটা ক্যামেরায় এসছে, প্রপার কান্নার শব্দ। আমি কমিউনিকেশন চলাকালীন আমি দৌড়ে গেছি। পরবর্তীকালে ভিডিওটা দেখলে আমার নিজের ভয় লাগে যে আমি কী করে ওইখানে ঘরটাতে গেলাম। চারিদিকে অন্ধকার, জাস্ট মোবাইলের টর্চের আলো যেটুকু ফোকাস করছে। গেছি, গিয়ে নিয়ে মানে গায়ে পুরো গুজবাম দিয়ে দিয়েছে। ক্যামেরাম্যান একটু ঘাবড়ে গেছে, সঙ্গে সঙ্গে স্পার্ক ফুল
ফুল রেড। আমি জাস্ট বলতে হয়নি যে আমরা দুজন ব্যতীত খালি এইটুকু কথা বলেছি, যারা ভিডিওটা দেখেছে তারা বুঝতে পারবে, ফুল রেড। আমি ওইখানে দাঁড়িয়ে খালি একটা জিনিস ভগবানকে ডাকছিলাম যে যাই হয়ে যাক যেন দেখা না দিয়ে দেয়, কারণ এইবার যেরকম সিচুয়েশন আসছিল আমার মন বলছিল, কারণ ওখানে শ্যাডো মুভমেন্ট অলরেডি শুরু হয়ে গেছিলো, বিভিন্ন জায়গা থেকে শ্যাডো মুভমেন্ট আমরা ফিল করতে পারি ওই ঘটনাটার পর থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্যাডো মুভমেন্ট হচ্ছিল। ক্যামেরাম্যান যে ছিল ও কিন্তু এক দুবার সেটা লক্ষ্য করেছে, আমি বারবার করে ওকে সাহস দিচ্ছিলাম যে কিছু না, ওটা গাছের পাতা ছিল, কিছু না গাছের পাতা ছিল। হঠাৎ একটা পচা গন্ধ, মানে কিরম হলো বলো তো, মানে নাক জ্বলতে আরম্ভ করলো, এমন পচা গন্ধ হঠাৎ করে, ঘরে ছিল না কিন্তু, সে রাউন্ড রাউন্ড ঘুরছে পুরোপুরি, মানে যেদিকে আমরা মুভ করছি সেদিকে মনে হচ্ছে গন্ধটা রয়েছে, আর গন্ধটা যেন তীব্র থেকে অতি তীব্র হচ্ছে। পাশের ঘরে গেলাম, গিয়ে আমার কি মনে হলো যে বাথরুমটা একবার চাই। বাথরুমে যখন ভিডিও রেকর্ডিং হচ্ছে ওখানে কিছু স্মার্ট অপস, মানে পুরো দেখে মনে হবে কি বলতো, ওই তুবড়ি যখন ফাটে, তুবড়ি থেকে যখন স্ফুলিঙ্গগুলো তোমার দিকে এগিয়ে আসে, এক্স্যাক্টলি ওই জিনিসটা কিন্তু ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়েছে। আমার ক্যামেরাম্যান বারবার করে বলছে যে দাদা এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমি তোকে বলতে পারি না এটা জিনিসটা কী, তাহলে তো বললেই ও অবস্থা খারাপ হয়ে যাবে একদম। তো আমি ওকে বারবার করে বলছি তুই শান্ত হয়ে যা, কিচ্ছু হবে না, সব ঠিক আছে, একদম রিল্যাক্স থাক, কিচ্ছু হবে না। তো আমি ওখানে কমিউনিকেশন করলাম, কমিউনিকেশন হলো। আমি খালি একটা, মানে অনেক প্রশ্নের মধ্যে আমি একটা খালি প্রশ্ন করলাম যে আপনি এখানে একা রয়েছেন নাকি আপনি এখানে ফ্যামিলির সঙ্গে রয়েছেন। এই জায়গাটা আমাকে একটু অবাক করলো। আমি এক্সপেক্ট করেছিলাম যে একজনই যে মারা গেছে সেই হয়তো ঘুরছে, ইঙ্গিত আসলো যে ফ্যামিলির সঙ্গে রয়েছে। আমি কথা বলছি, আমার বারবার পেরিপিয়াল ভিশন, মানে চোখের সাইড আই মনে হচ্ছে ওখান থেকে বারবার করে উকি মেরে কেউ দেখছে, যে একটা ঘর যেটা রয়েছে যেখান থেকে কান্নার আওয়াজটা আসছিল তার পিছন দিক থেকে, ওইখান থেকে বারবার করে উকি মেরে দেখছে। আমি বুঝতে পারলাম যে এখানে আর বেশিক্ষণ আমার থাকা হবে না। আমি ওকে বললাম চল বেরোই। এইবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও হঠাৎ করে খুব জোর চিৎকার করে ওঠে, ক্যামেরাম্যান চিৎকার করে ওঠে, কী হয়েছে না, পিঠ জ্বলছে। ক্যামেরা অফ করে দিয়েছিলাম আমরা, ক্যামেরা অন কর। ক্যামেরা অন করে নিয়ে আমি চেক করতে পারছি না ওই টাইমে, আমি তখন বুঝতে পারছি কিছু সমস্যা হয়েছে। আমি নামছি, ওকে নিয়ে সঙ্গে সঙ্গে নামছি। এবার ওর একটু সাহস বরাবর বেশি, কিন্তু ওই বাড়িটা থেকে নার্ভাস হয়ে গেছিলো পুরোপুরি। আমরা ওখান থেকে বেরিয়েছি, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোন দিক দিয়ে বেরোবো, গুলিয়ে গেছে, পুরো গুলিয়ে গেছে। ওই টাইমে আমার একটু নার্ভাস লাগছিল যে একে এই বাড়িটার মধ্যে এরকম কান্নার আওয়াজ আসছে, হঠাৎ করে শ্যাডো মুভমেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যেখানে যেখানে মানে এন্ট্রান্স রয়েছে, বিভিন্ন এন্ট্রান্স থেকে কিছু একটা যে মুভ করছে সেটা বোঝা যাচ্ছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর যখনই সে মুভ করছে সেই গন্ধটা যেন তীব্র থেকে অতীব তীব্র হচ্ছে। বেরোতে যে হবে এখান থেকে হবে। ও নার্ভাস হয়ে গেছে, আর ও বলছে আমার পিঠ জ্বলছে রীতিমতো। আমরা তখন ঘুরতে ঘুরতে একটা গেট ছিল, গেটের মধ্যে ঢুকে আমি তো পুরো ফুললি নার্ভাস ওইখানে। আমি তোকে বুঝতে দিচ্ছি না, কারণ আমি যদি নার্ভ হারিয়ে ফেলি ও পুরোপুরি অবস্থা খারাপ হয়। ও আমাকে থেকে সাহস পাচ্ছে, আমি চিৎকার করছি ওর সঙ্গে, তুই এরমভাবে করিস না, ওরভাবে কর, যাতে আমার গলার সাউন্ডে একটুখানি সাহস পায়। দেখলাম জায়গাটা রয়েছে, জায়গা দিয়ে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর পরের দিন ওর খুব জ্বর, ক্যামেরাম্যানের। রাত্রিবেলায় জানতে পারলাম যে ওর স্পিডে ক্র্যাচ পড়ে গেছে, লম্বা স্ক্র্যাচ পড়েছে একদম, আর রক্ত পুরোপুরি জমাট বেঁধে গেছে, বয়ে যাচ্ছে। ওর খুব জ্বর, প্রচণ্ড জ্বর। আমার ওই টাইমে ওকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু ছিল না, তো আমি ওকে ডাকলাম, ডেকে নিয়ে আমাদের ওই মা সন্তোষীমার বাড়ি রয়েছে খুব বাড়ির কাছাকাছি, ওর কাছে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওনাকে বললাম যে এই ঘটনার বাড়িটাতে গেছিলাম আমরা, বলে ওই জায়গাটাতে আর তোরা যাস না, ওই জায়গাটা খারাপ জায়গা রয়েছে। কানেক্ট করার চেষ্টা করেছিল কিন্তু কানেক্ট করতে সামহাও পারেনি, কারণ ও ছেলেটা ব্রাহ্মণ ছিল, সৌভিক চক্রবর্তী ওর পুরো নাম। ও ব্রাহ্মণ ছিল, ওর ওই পইতে বা পার্টিকুলার কোনো কারণের জন্য তো ওই দিনকে পইতেও পড়ে যায়নি সামহাও। ওর ভুল থাকে কি, যে কোথাও যাচ্ছে পইতে খুলে রাখলো, ও পইতে পড়ে যায় না, সেই কারণে এই জিনিসটা হয়েছে। যদি পইতে পড়েও তাহলে তো কোনো হ্যান্ড হুকে করতে পারতো না। পরবর্তীকালে সেদিনকে উনি কিছু জল পোড়া ওনাকে দিয়েছিল, বলে রাত্রের মধ্যে জ্বর কেটে যাবে। পরবর্তীকালে ওর জ্বর কিন্তু আর আসেনি। আমরা চেষ্টায় আছি যে ওই বিল্ডিংয়ের উপরে দুটো ফ্লোর রয়েছে, ছাদ অব্দি ফ্লোর রয়েছে, ওই বিল্ডিং দুটোতে আমরা রিঅ্যাটেম্প করবো, আরেকবার যাবো। কারণ আমার ওই টাইমে খুব নার্ভাস ফিল হয়ে গেছিলাম, মানে আমি সত্যি বলতে আমি ওই আওয়াজটা না প্রেডিক্ট করতে পারিনি যে কান্নার আওয়াজটা হঠাৎ করে চলে আসবে। আর যেভাবে শ্যাডো মুভমেন্ট শুরু হয়েছিল না, আর যদি কিছুক্ষণ আমরা থাকতাম কারো না কারো ক্ষতি হয়ে যেত, অলরেডি শুরু হয়ে গেছিল, বুঝতে পারছো? মারাত্মক। তো এই যে জায়গাগুলো বললে, এই জায়গাগুলো মোটামুটি মোরলেস আমি জানি তোমার থেকে, বাট তুমি একটা বলছিলে জগদ্দলের কাছে কোনো একটা কবরস্থান রয়েছে, সেই জায়গাতে তোমরা গেছো, অ্যান্ড সেখানে আরো বেশ কিছু ব্যাপার স্যাপার ঘটেছে। ওই ব্যাপারটা কি হয়েছিল জগদ্দলের? অ্যাকচুয়ালি জগদ্দল বলাটা ঠিক না, ওর একটু আশেপাশে, একটু দূরেই ধরে নাও, ওই জগদ্দল বাদ দিয়ে কোনো একটা জায়গা রয়েছে একটুখানি, মানে জগদ্দল ক্রস করে তুমি ধরে নিতে পারো। ওই প্ল্যানটা কী হয়েছিল, ওই প্ল্যানটা অফিস থেকে হয়েছিল। অফিসে আমরা বসে রয়েছিলাম, তো ওখানে আমাদের এই তোমার পডকাস্ট দেখে একটা ছেলে, ও বহুদিন ধরে আসা যাওয়া করি, তো আমাকে বলছিল দাদা এরকম একটা স্পট রয়েছে, একটা এরকম কবরস্থান রয়েছে, তুমি একবার কি দেখতে পারো, তুমি ভিতরে ঢুকতে পারবে না, তুমি বাইরে থেকে অনেক কিছু ইঙ্গিত তুমি পাবে ওইখানে তুমি গেলে।
তো আমি বললাম যে তাহলে একটা দিন ঠিক করা যাবে, ঠিক করে আমরা ওই কবরস্থানে গিয়ে ঘুরে আসবো একবার। বললো ঠিক আছে। তো আমরা একটা দিন ঠিক করলাম, আমি আমার অফিস ক্লোজ হওয়ার পর ওকে আমি নিলাম, নিয়ে আমরা ট্রেনে করে নামলাম, জগদ্দল ক্রস করে আমরা নামলাম। নামার পর ওখানে আমরা ওই কবরস্থান যেটা রয়েছে, কবরস্থানের সামনে আমরা গেলাম, ওর গাড়ি ছিল, ওর গাড়িটা নিয়ে মুসলিম কবরস্থান। এখানে মুসলিম কবরস্থান অবশ্যই, কিন্তু একটা জিনিস মানে মানে তোমাকে বললে তুমি অদ্ভুতভাবে ফিল করবে যে ওই কবরস্থান থেকে একটু বাইরে একটা শিব মন্দির রয়েছে, ঠিক আছে, শিব মন্দির রয়েছে, পাঁচিল দিয়ে পুরোপুরি ঘেরা, বাইরে শিব মন্দির রয়েছে। তো আমি ওখানে গেছিলাম, গিয়ে নিয়ে যেখানে ও বলছিল যেখানে পার্টিকুলার জায়গাটাতে জঙ্গলটার মধ্যে প্রবলেম হয়, আমি ওখানে কিলোমিটার রিডিং করছিলাম কিন্তু পাচ্ছিলাম না, কারণ আমি বুঝতে পারছিলাম যে জায়গাটা পুরোপুরি পজিটিভ ভাইব্রেন্ট করছে, কারণ এখানে শিব মন্দিরটা খুব জাগ্রত। কিচ্ছু পাইনি, অনেকক্ষণ চেষ্টা করেছি, কমিউনিকেশন করেছি, কিছু পাইনি। আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম, যে কিছু পাবো না, বেরিয়ে আসছিলাম। একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চায়ের দোকানের ছেলেটার বন্ধু। তো চায়ের দোকানের ছেলেটা বারবার করে না, মানে আমরা ঘটনা শুনছিল, মানে ওকে বলছিল আমরা ওখানে গেলাম কিছু পাইনি। তো চায়ের দোকানের ছেলেটা বলছে ওকে ওকে অমুক জায়গায় নিয়ে যা, আমি জায়গাটার নাম বলছি না, ওকে অমুক জায়গায় নিয়ে যা, কিছু পেতে পারিস। তখন সূর্যদা যাবে, একটা ভালো জায়গা রয়েছে, তখন অলরেডি 11:30 বেজে গেছে। চল, আমার তো কোনো ব্যাপার না, গাড়ি করে আমাকে বাড়ি ছেড়ে দেবে, আমার আপত্তি নেই। গেলাম জায়গাটাতে, তো ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ওইখানে, যে স্পটে আমরা গেছিলাম ওই ছেলেটার বাড়ি হচ্ছে ওইখানে। ওর বাইকেই আমরা পুরো জায়গাটা ঘুরছিলাম, ট্রেন থেকে নেমে ওর বাইক নিয়ে নিল, বাইক গ্যারেজে ছিল, ট্রেন থেকে নেমে বাইক নিয়ে পুরো জায়গাটা আমরা ঘুরছিলাম। তো আমাকে বলো ওই জায়গাটা তুমি যাবে, হ্যাঁ চল, কোনো অসুবিধা নেই, তুই তো গাড়ি করে আমাকে বাড়ি ছেড়েই দিবি, অসুবিধা কী আছে? বলে আমি কোনো অসুবিধা নেই, তোমাকে বাড়ি আমি ছেড়ে দেবো, আমার দায়িত্ব, তুমি এসছো। তো ওই বাড়িটাতে গেছি, মানে বাড়িটার সামনে গেছি, মানে একটু সরু রাস্তা, দূরে বাড়িটা দেখা যাচ্ছে, মানে বাড়িটাকে তুমি দেখেই তোমার ভয় লেগে যাবে, এতটা ডেঞ্জারাস বাড়ি। তো এই বাড়িটার হিস্ট্রি আমাকে বলছেও যে আমি তোমাকে নিয়ে আসতাম এখানে, কিন্তু আজকে নিয়ে আসার প্ল্যান ছিল না, আমি ভেবেছিলাম যে আজকে তুমি কবরস্থানটাই কভার করবে। এই বাড়িটার ওখানে অ্যাকচুয়ালি মানে এতটাই অ্যাবান্ডেন্ট, ওখানে একটা মেয়েকে করে ফেলে দেওয়া হয়েছিল 4-5 বছর আগে। কি বলছো? হ্যাঁ, একটা মেয়েকে করে ঠিক বাড়ির একদম যেখানে আমি দাঁড়িয়েছিলাম, যখন ঘটনাটা বলবো তুমি বুঝতে পারবে, মেয়েটার বডি পড়েছিল আমার থেকে 10 হাত দূরে, মারা গেছিল মেয়েটা, মেরে দিয়েছিল ওখানে মারা গেছিল। তো আর ওই বাড়িটার পাশে একটা গাছ ছিল, ওখানে একজন ভদ্রমহিলা করেছিল, একটা গাছ ছিল, গাছটা মারাত্মক গাছ, মানে তুমি দেখলে তোমার গায়ে শিহরণ দিয়ে দেবে পুরোপুরি, এমন টাইপের গাছ রয়েছে। তো আমাকে বললো, আমি ওই বাড়িটার সামনে মানে কিছুটা এগিয়েছি, এগোতে না আমার কিলোমিটার কিন্তু সিগনাল দিতে আরম্ভ করে দিয়ে, টিক করে সিগনাল দিতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। আমি ওকে বললাম ফ্ল্যাশটা অন কর, ফ্ল্যাশ অন করেছে। ফ্ল্যাশ অন করার পর যে বাড়িটার যে জানলা রয়েছে, ওই জানলার সামনে যখন কিলোমিটার ধরেছি না, মারাত্মক রিডিং আসছে, ওখানে কিন্তু কোনো লোহা বা কিছু নেই, জাস্ট পুরনো একটা বাড়ি, মারাত্মক একটা রিডিং আসছে। তো আমি ওকে বললাম যে তুই সামনে আয়, এসে ক্যামেরাটা কর। ও এসে ফোন দিয়ে বলছে আমি চলে যাবো। আমি তখন মানে ভিডিওর মধ্যে তুমি শুনতে পারবে, আমি ওকে বলছি তোর ফেটে গেছে তো, তাহলে চলে যা, তোর ফেটে গেছে বুঝতে পারি, তুই চলে যা, মানে ওকে আমি বের করার জন্য ব্যস্ত হয়ে গেছি ওই টাইমে পুরো। আমি তখন খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আমি ওখানে প্রশ্ন করছিলাম যে আপনি কি আমার সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন, কমিউনিকেশন করলে আপনি রেড কালার লাইটটা জ্বালান। 2-3 বার বলাতে রেড কালার লাইটটা কিন্তু জ্বলে উঠলো। আর ঘরটা এতটা একটা মায়াবী ঘর না, যে জানলাটা আমি পুরো ঘরটা দেখছিলাম, এতটা মায়াবী ঘর, মানে ঘরটা মনে হচ্ছে আমাকে ডাকছে কোনো কারণের জন্য, এরকম লাগছিল। আমি তার প্রশ্ন করলাম যে আপনি যদি পুরুষ বা মহিলা, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি রেড কালার লাইটটা জ্বালাবেন, আর যদি আপনি মহিলা হন তাহলে ইয়েলো কালার লাইটটা জ্বালাবেন। ইয়েলো বলার আগে ইয়েলো জ্বলে গেছে, আমি বুঝতে পারছিলাম যে কোনো মহিলা এখান থেকে কমিউনিকেশন করছে। তাই বললাম যে আমি যদি খুব ভুল না করি, আপনি মানে কি মানে বহুদিন ধরে এখানে রয়েছেন নাকি আমাদের দেখার জন্য আবির্ভাব হয়েছে? যদি আমাদের দেখার জন্য এসেছেন তাহলে আপনি ইয়েলো কালার লাইটটা জ্বালাবেন, আর যদি আপনি বহুদিন ধরে এখানে রয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি রেড কালার লাইটটা জ্বালাবেন, ডিরেক্ট রেড জ্বালাবেন। এবার জ্বালানোর পর আমি যখন ক্যামেরা মুভ করেছি, স্পষ্ট উপরে ক্যামেরার মধ্যে এসছেও যে একজন মহিলা দাঁড়িয়েছিল, শ্যাডোই ফিগার দাঁড়িয়েছিল, যেটা বাড়ির পিছন দিকে আস্তে করে মিলিয়ে গেল। এইবার আমি বুঝতে পেরেছি যে আর কমিউনিকেশন করা যাবে না, এবার দেখা দিতে আরম্ভ করেছে। এবার দেখো, যতক্ষণ তোমাকে দেখা দিচ্ছে না, নিয়ম আছে একটা, মেনে চলতে হবে জিনিসগুলোকে, যতক্ষণ তোমাকে দেখা দিচ্ছে না ততক্ষণ তুমি সেফ। যখন সে রীতিমতো তোমাকে দেখা দিচ্ছে, তার মানে কিন্তু এবার কিছু হবে, এটা একটা অ্যালার্ট পুরোপুরি। তো আমি ওখান থেকে ভাবলাম যে আর কমিউনিকেশন করার দরকার নেই, যথেষ্ট ফুটেজ পাওয়া গেছে, যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, এবার আমি ফিরে আসবো। আমি ব্যাক করছি, কিলোমিটারটাকে অফ করতে ভুলে গেছি, কিলোমিটারে ফুল সিগন্যাল দিচ্ছে, মানে সে পিছন আসছে, সে রীতিমতো পিছন আসছে। আমি তখন ওই ডাকলাম ছেলেটাকে, ডেকে বললাম যে আছে এই ঘরের মধ্যেই রয়েছে, আর আমি ঘরে ঢুকবো এবারে। ও বলছে যে আমি মানে তোমাকে অ্যালাউ করবো না ঢোকার জন্য, ক্ষতি হয়ে যাবে, ঢুকো না। এবার দেখো সবচেয়ে বড় কথা, সাপ কোপের এই, কারণ অ্যাবান্ডন বাড়িতে থাকতেই পারে জিনিসগুলোকে, তাও আমি ঢুকবো। ও আমাকে কোনোভাবে অ্যালাউ করছে ঢোকার জন্য। তুই তোর ফোন নে, আর তুই একদম দূরে গিয়ে দাঁড়া, ওই জানলা দিয়ে তখন ঢুকবো। এক্সাইটমেন্ট লেভেলটা এমন চলে যায় না এমন ক্ষেত্রে, যে আমি মানে কিছু কিছু সময় ডিসিশন নিতে পারি না আমি কী করবো। ও ফোন নিয়ে চলে গেল, আমি ঢুকলাম, ঢুকে আমি কমিউনিকেশন করছি, ভিতরে ঢুকেছি পুরো ঘরটার মধ্যে। ঘরটা কেমন, বাইরে থেকে পুরো জঙ্গল, মানে জানলা দিয়ে যেখানে কমিউনিকেশন করছিলাম জানলা দিয়ে ঢুকলাম আমি, বাইরে পুরো জঙ্গল,
আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশে একটা গেট, ওই গেট দিয়ে পরপর আবার রুম রয়েছে ওখানে। আমি ঢুকে ওখানে জিজ্ঞেস করছি এখানে যে এখানে যে আমি ব্যতীত যদি আর কেউ আমার সাথে কমিউনিকেশন করতে চাইছেন, আমি জানতে চেয়েছি যে সংখ্যায় কতজন রয়েছেন। আমি একটা করে সংখ্যা বলবো, আপনি যদি সংখ্যায় সেটা মিলে যায় তাহলে আপনি কিন্তু আমাকে রেসপন্ড করবেন। এখানে কি 10 জনের কম রয়েছেন? যদি 10 জনের কম থাকেন তাহলে আপনি রেড কালার লাইটটা জ্বালাবেন, আর নাহলে ইয়েলো কালার লাইটটা জ্বালাবেন। 10 জনের কম রয়েছে, রেড কালার লাইটটা জ্বালালো। এইবার আমি ওখানে একটা করে নাম্বার বলছি। 5 জনের বেশি রয়েছেন, রেড কালার লাইট জ্বলছে। আমি কি ধরে নেবো এখানে 9 জন রয়েছেন? এক্স্যাক্টলি 9 জন রয়েছে। ওই ঘরটার এরিয়াটার মধ্যে 9 জন রয়েছে, রেড কালার লাইট কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে রীতিমতো। এইবার আমি একটা প্রশ্ন করেছি যে আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার বাঁ দিকের গেটের সামনে থেকে কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। ওই সিচুয়েশনটা মনে পড়লে আমার এখনো খারাপ হয়ে যাচ্ছে রুম পুরোপুরি। যে আমার বাঁ দিকের যে গেট রয়েছে, আমার মন বলছে যে গেটের সামনে থেকে কেউ আমাকে দেখছে। আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে আপনি রেড কালার লাইটটা জ্বালাবেন। ওকে, সঙ্গে সঙ্গে রেড কালার লাইটটা জ্বলবে। আমি ফিল করছিলাম কৌস্তব যে ওইখান থেকে মুখ বার করে একজন দেখছে, সেটা কোনো মহিলা। কারণ আমি একবার তো ওকে স্পট করে নিয়েছি ওইখানে। আমি তখন বলছি আপনি দয়া করে আমাকে ভয় দেখাবেন না। আমি বুঝতে পারছি যে আপনারা চেষ্টা করছেন যেন আমি ঘরটা থেকে চলে যাই। আপনি আমাকে বলে দিন আমি চলে যাব, কিন্তু আপনি আমার পিছনে আসবেন না। আমি অ্যাকচুয়ালি পিছন ছাড়ানোর চেষ্টা করছিলাম, কারণ কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা হয়। তোমাকে বাড়ি অবধি ফলো করতে পারে না, করেছে। সেটা আমি যখন তুমি শেষ করো তুমি বুঝতে পারবে। তো আমি বললাম আমি কি এখান থেকে চলে গেলে সুবিধা হবে? আপনাদেরকে আমি ডিস্টার্ব করছি, কোনো রেসপন্ড নেই। মানে আমি কি আপনার সঙ্গে থাকবো? কোনো রেসপন্ড নেই। মানে আপনারা যদি আমাকে সম্মতি দেন, আপনারা যদি আমাকে বেরোতে দেন, আমি সারেন্ডার করছি আপনাদের কাছে যে আপনাদের জায়গাতে আমি এসেছি। ঠিক আছে, আপনার আমার কাছে কিছু অপশান ছিল না, কারণ পুরোপুরি হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওটা ভুল ছিল আমার। কারণ আমার কাছে ওই টাইমে না মানে আমি নার্ভ হারিয়ে ফেলেছিলাম যখন আমি বুঝতে পেরেছি যে পাশ থেকে কেউ এদের সামনে কখনো সারেন্ডার করা উচিত না। দেখো কৌস্তব, অ্যাকচুয়ালি এখন যারা ভিডিও দেখছে সবাই দেখতে পাচ্ছে 5-6 জন করে আমরা যাচ্ছি, কিন্তু সেই কেসগুলো আমি একা হ্যান্ডেল করছি ওইখানে। আর আমি বুঝতে পারছি কন্টিনিউয়াসলি কেউ আমাকে ফলো করছে, দেখছে ওইখান থেকে, আর সেটা মিলেও গেল সামহাও কোথাও না কোথাও। আমি কি বেরিয়ে যাবো? আমাকে কি বেরোতে দেবেন আপনারা? রেড কালার লাইটটা জ্বালালো যে হ্যাঁ তুমি বেরিয়ে যাও। আমি বেরিয়ে গেলাম, খুব নার্ভাস ফিল করছিলাম। ওকে এসে বললাম, বাইরে গেলাম, চাটা খেলাম, খেয়ে নিয়ে আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি চলে এসেছি, এসে শুয়ে পড়েছি রাত্রি 3:24 বা 25। ঘুম ভাঙলাটা শব্দে কন্টিনিউয়াসলি উপরের ঘরের গেটের থেকে, আমাদের লোহার গেট উপরে ছাদের ঘরে, কন্টিনিউয়াসলি নক করে যাচ্ছে। শীতের রাত্রির, মানে আমি তোমাকে এখনো বলছি আমার এখনো ভয় লাগছে সত্যি বলতে। কন্টিনিউয়াসলি নক করছে। ওকে, আমি কি আমার ঘরে কিন্তু ভীষণ হেভি ওয়েটের ঠাকুরের ছবি রয়েছে। আমি খালি এইটুকু জানি যে আমার ঘরে কেউ ঢুকতে পারবে না, কিন্তু ঘরের বাইরে ডাইনিং থেকে ছাদ অবধি যেটা হচ্ছিল ওই দিনকে রাত্রিবেলাতে, সেটা আমার কাছে এক্সপ্লেন করার মতো কোনো ব্যাখ্যা নেই। কিছুক্ষণ পর কী হলো, সেই আওয়াজটা শুরু হলো আমার বেডরুমের গেটের মধ্যে থেকে, একদম নক নক নক। 10 মিনিট পর পর নক নক নক। আমি জাস্ট খাটে বসে রয়েছি, আমি ঘুমাতে পারছি না, জাস্ট খাটে বসে রয়েছি, গেটের বাইরে থেকে নকিং সাউন্ড কন্টিনিউয়াসলি হচ্ছে। আর বাবা এগুলো কোনোদিনও মানে না। বাবা কোনোদিনও মানে না। বাবা সবসময় একটা লোককে বলে যে আমি ইঞ্জিনিয়ারিং ছেলেকে পড়লাম, ছেলে হয়ে গেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। লোককে বল, ডাইরেক্টলি বলে। বাবাকে ফোন করলাম, বাবা উপরে আসো, একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর ঠিক আছে, বলছে তুমি উপরে আসো, ঠিক আছে, একটা প্রবলেম হচ্ছে। উনি লেপ ছেড়ে আসবেন না। তো মা শুনেছে কিছু প্রবলেম হয়েছে, মা চলে এসছে উপরে। আর তুমি বেডরুমে শো, আমি একটু বাইরে বসছি, তুমি একটা আওয়াজ শুনতে পারবে, তুমি শোনো, ভালো ভয় পাবে না, কিছু হবে না। আমি বাইরে ওই অন্ধকারের মধ্যেই বসে রয়েছি বেডরুমে, কিন্তু মা, আমি ঘরের বাইরে বসে রয়েছি। ইচ্ছা করছিল একটা সিগারেট জ্বালানোর জন্য, কিন্তু আবার মা অনেক সময় চেক করতে পারে যে কী করছিস তুই অন্ধকারের মধ্যে বসে। ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে নকিং সাউন্ড হচ্ছে। মা উঠে, মা শুনেছে কিন্তু জিনিসটা। আর নকিং সাউন্ডটা এবার কোথায় হয়েছে, মা যেখানে শুয়ে রয়েছে ঠিক জানলার পিছন থেকে, একদম নক নক নক। মা সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখছি আমি মানে ডাইনিংয়ে বসে রয়েছে একটা জিরো ল্যাম্প চালিয়ে। বলছে তুই এইখানে পিছন থেকে বারান্দায় এসেছিলিস? না। আর তুমি আবার শুনতে পেয়েছো তো? মা বলছে না, ওটা কিছু না, ওটা ফ্যানের শব্দ, আমাকে যাতে ভয় না পাই। মায়ের সঙ্গে কথা বলছি, ওইখান থেকে আওয়াজ হচ্ছে টক টক টক, নক নক নক, কাছে জানলার মধ্যে টক নক নক, মাথার পিছনে জানলাটা রয়েছে। আর এটা কি হচ্ছে? তখন মা ঘরের মধ্যে আমাকে হাত ধরে নিয়েছে, লোকনাথ বাবাকে ডাক্তার আরম্ভ করে দিয়েছে। জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ, যত রকম করছে। মনে হচ্ছে যেন বাইরের গেট, যে আমাদের যে মেন গেট রয়েছে, একবারে মেন গেট, যেটা মেন গেটের মধ্যে নক করছে, নক থেকে থাবায় পরিণত হয়েছে। মাও শুনেছে ওটা, আমিও শুনেছি ওটা। মোটামুটি এটা চললো 4:20-25 অব্দি। আমরা ঘরে জেগে, মা সঙ্গে সঙ্গে নিচে গিয়ে বাবাকে ডেকে আনলো যে এটা কিন্তু শুনতে পেয়েছি। বাবা বলছে যে না, এটা তোমাদের মনের ভুল, কোনো রকম বিড়াল ফিরাল আছে। বাবা কোনোদিন এইসব জিনিস মানে না, ঠিক আছে। বাবা এমনি খুব সাহসী,
ঠিক আছে, পুরোনো দিনে সব জিনিস মানেন না, বাবা তো কোনোভাবে মানলো না জিনিসটা, কিন্তু ওই যে রাত্রিবেলা জিনিসটা হয়েছে সেটা একমাত্র মা বিশ্বাস করেছে, মানে মাও অতটা মানে কিন্তু ছিল একখানা যে তুই এখানে যাস এগুলো করিস এগুলো আদৌ কিছু হয় না, তো সব মনের ভুল। কিন্তু ওই রাত্রিবেলা আমার মায়ের মনের ভুল আমার সঙ্গে কিন্তু ভেঙে গেল, মানে আমি ভাবছিলাম যাতে আমি হয়তো হ্যালোসিনেট করছি, নকিং সাউন্ড শুনতে পাচ্ছি নিজের কানে, কিন্তু কোথাও না কোথাও কি এইগুলো একটা টাইমের পর মনে হয় যে হ্যালোসিনেশন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা প্রমাণ হলো, মানে আমাদের নিজেদের বাড়িতে প্রমাণ হলো যে এটা ঘরের মধ্যে সে কিন্তু কানেক্ট করেছিল। পরের দিনকে আমি গুরু ভাইকে ফোন করি, মানে আমাদেরকে ফোন করা হয় যে এই প্রবলেমগুলো ঘরের মধ্যে হচ্ছে, তো উনি বলে যে এই কিছু রিচুয়ালস রয়েছে এগুলো করো, আমি তো এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নেই, তুমি এগুলো করো, আর কিছু গঙ্গা জলের মধ্যে কিছু একটা মন্ত্র থাকে আমাদের, সেটা মানে অফ দ্য ক্যামেরা তোমাকে আমি বলে দেবো জিনিসটা কী থাকে, তুমি জানো, আমাকে বলতে হবে না, তুমি জানো ভালো করে, এটা বলাটা না বলাই সমান। তো ওটা দিয়ে তুমি পুরো ঘরটা চারিদিকে একটা বন্ধন করে দাও, তুমি করলেই হবে, শুদ্ধ জামা প্যান্ট পরে করো ওটাকে, কোনো অসুবিধা হবে না। করলাম, করার পর মোটামুটি এখন আজকের দিনে দাঁড়িয়ে আপাতত ঠিকঠাক আছে। মেন ব্যাপারটা কি জানো, নার্ভ হারিয়ে ফেলা, এই সব ব্যাপার স্যাপার, এই জিনিসটা তো আমাদের সাথেও হয়, ঠিক আছে, মানে আমাদের সাথে হয় অ্যাজ ইন বাড়ি অবধি ফলো করার যে ব্যাপারটা, এই জিনিসটা দেখেছি আমি। তোমাকে বললাম না যে এই জিনিসটার প্রতি সারেন্ডার করবে না, ডমিনেট হতে দেবে না, মানে করতে দেবে না ডমিনেট, ঠিক আছে, এই জিনিসটা 2022-23 আমার সাথে একবার হয়েছিল, ঠিক আছে, যাদবপুর সাইডে। ইভেন আরেকটা জিনিসও এটা হয়েছিল, এটা তোমার 2024, খুব ভুল যদি না করি 2024-ই হবে। আমরা বেহালার থেকে ঠাকুর দেখে ফিরছি, ঠিক আছে, তারাতলা যে ব্রিজটা রয়েছে, আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, ঠিক আছে, সামওয়াট আমার মনে হয়েছিল আমার যে বাইকটা রয়েছে বাইকটা ভারী হয়ে গেছে, যতটা রেভ দিচ্ছি ততটা এগোচ্ছে না। আমার অ্যাপাচে 204V ছিল, বিশাল শর্ট পিক আপ, বাট যাচ্ছে না ব্যাপারটা, হচ্ছে না ব্যাপারটা। কাটলো হচ্ছে ওই খিদিরপুরের পোর্শনটা, স্প্ল্যানেডের পোর্শনটা পেরালাম, তারপরে এই জায়গাটা, এই জিনিসটা কেটেছিল। আমার মাঝে মধ্যে একটা জিনিসই ভয় লাগে, বাড়িতে না নিয়ে চলে আসি। বাড়িতে আমি একা থাকি না, তুমিও বাড়িতে একা থাকো না, তোমার মা বাবা রয়েছেন, আমারও ফ্যামিলি রয়েছে। আমার মনে হয় যে আমাদের জন্য যেন এরা কেউ এফেক্টেড না হন, এই জন্য আমি, মানে অনেকে জানতো যে আমি মা বাবার সাথে থাকি না, শিফট করেছি কাজের পারপাস, অনেকেই জানে যে আমি যখন মুভ করেছিলাম, ইউটিউবেও বলেছি কেন মুভ করেছি, একা থাকবো, একা থাকলে ব্যাপারটা কি, ওদের ওপরে কোনো ইম্প্যাক্ট, এফেক্ট, কাজের এফেক্ট কিছু আসবে না, ওরা সিকিউর থাকবে। ইভেন আমার এরপরেও প্ল্যান রয়েছে মা বাবার সাথে থাকতে, কার না ইচ্ছা হয়, তাই তো, বাট আমি যে ফিল্ডে চলে এসেছি, আমি যেরকম কাজ করি, মা বাবার সাথে থাকতে পারবো বলে মনে হয় না, একাই থাকতে হবে। আর দেখো সবচেয়ে বড় কথা, আমি একটা যেটা প্রবলেম ফেস করছি ডিউরিং ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে বিভিন্ন বাড়ি যে ভিডিওগুলো হচ্ছে, লোকে জিজ্ঞেস করে যে এই ইনভেস্টিগেশন করেছো ভিডিওগুলো কোথায়, ফুটেজ কোথায়, প্রচুর লিগ্যাল এলিগেশন আমাকে জড়াতে হচ্ছে। কারণ আমি ফোনও করেছিলাম, আমি এই যে কল্যাণী কেসটা বললাম, এর ভিডিও কিন্তু আমার ডিলিট করিয়ে ছেড়েছে বাড়ি থেকে, যে বডি বিল্ডারের ছেলেটার কথা বলছিলাম, যে আপনারা পাবলিশ করবেন, আপনি একটা ভিডিও অলরেডি পাবলিশ করেছেন, এই ভিডিওটা আপনাকে ছাড়তে হবে। ফোন করেছিলাম আমাকে, না এটা না, ওটা অন্য একটা বাড়ির কেস, যেটাতে মানে আমার খুব মানে ভাইরাল হয়ে গেছিলো ভিডিওটা হঠাৎ করে, সেই ভিডিওটা খুব কমপ্লিকেট হয়ে গেছিলো, ওটাতে আমি আসতে চাইছি না, ওটা অলরেডি খুব কষ্টে আমি বেরিয়েছি লিগাল এলিগেশন থেকে। অ্যাকচুয়ালি দেখো, আমি যদি লিগাল এলিগেশনে জড়িয়েই যাই, তাহলে আমি সলভ করবো কী করে মানুষের প্রবলেমগুলো। 2026টা শুরুটা আমরা একদম ইউনিকভাবে করলাম। এতদিন তোমাকে আমি লং ঘটনা বলেছি, কীভাবে আমরা গেছি ওই বাড়িতে, সলিউশন পুরোপুরি বলেছি। আজকেরটা পার্টিকুলার প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে করলাম। মেন ব্যাপার হচ্ছে আজকের ঘটনার তথাকথিত কোনো এন্ডিং নেই, ঘটনাগুলো প্রত্যেকটাই অসম্পূর্ণ, ঠিক আছে। আমার কেসটার যখন পুরোপুরি সলভ হবে তখন আমি ডেফিনেটলি জানাবো, তোমার কেসগুলো কাইন্ড অফ সেরকম। মেন ব্যাপার হচ্ছে যে অনেক কেস রয়েছে না যেগুলো আমি এখনো বলিনি, যেগুলো আগের কাজ, ঠিক আছে, সেইগুলো নিয়ে ডেফিনেটলি আসবো যদি আপনারা চান। অ্যান্ড এটা বেসিক্যালি সিমটমস বেসিসে ছিল, যেটা আমি বললাম, বা তুমি যেগুলো বললে অ্যাক্টিভিটি বেসিসে ছিল। আমার নিজস্ব অনেক অ্যাক্টিভিটি রিলেটেড ঘটনা রয়েছে, যেগুলো শুনলে হয়তো, মানে আমি বলি না কেন বলো তো, অনেক ডিস্টার্বিং কল রেকর্ডিং করেছি, অনেক ডিস্টার্বিং ঘটনা নিজের সাথে হয়েছে, ফেস করেছি, সলিউশন করেছি। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য 2026-এ নজর রাখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু বুঝতেও পারবেন, অ্যান্ড অনেক কিছু শিখতেও পারবেন। ব্রাদার সূর্য, তোমার আজকের ঘটনাগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে,
মারাত্মক ছিল। অ্যান্ড এরপরে আমরা যখন পডকাস্টে বসবো তখন তোমার একটা কেস যেটা আজকে সময়ের কারণে আমরা কমপ্লিট করতে পারছি না, অনেক রাত হয়ে গেছে, সেটা নিয়ে বসবো। আর হ্যাঁ, সূর্যের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান ইনভেস্টিগেশন রিলেটেড, সূর্যের ইউটিউব চ্যানেলটা ডেফিনেটলি ফলো করুন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড হ্যাঁ, একটাই জিনিস, যাই করছো করো, ভালোভাবে করো। অনেক লিগাল অব্লিগেশনের জায়গাতে তুমি বললে যে তুমি ফেসেছো বা গেছো, ঠিক আছে, তা সত্ত্বেও তুমি যে কন্টিনিউ করছো, তোমার টিম ফর্মেশন করেছো, এই জিনিসটার জন্য অনেক 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 কংগ্রেচুলেশনস, ঠিক আছে। 2025-এ একটা অন্য সূর্যকে দেখেছিলাম, 2026-এ আমি অন্য আর একটা সূর্যকে দেখতে চাই। একদম সূর্যের বছর নতুন সূর্য তুমি দেখতে যাও, তাই তো? ঠিক আছে, দেখো। আর সবচেয়ে বড় কথা দেখো, আমি যেটা মানে তোমাকে বলার জন্য আমি প্রথম থেকে চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে এই সব কাজ করতে গেলে এই অ্যাবান্ডন বিল্ডিং হয়তো আমার ভিডিও দেখে অনেকে যাওয়ার চেষ্টা করছে, আমাকে বলেছে, আমি বলো যেতে না, কারণ প্রচুর অ্যান্টি সোশ্যালদের ওখানে কিন্তু আড্ডা থাকতে পারে। আমি রেজিনগরে গিয়ে, আমি তোমার ঘটনাটা বলবো এক সময়, রেজিনগরে গিয়ে আমি একবার অ্যান্টি সোশ্যাল একটা পাল্লায় পড়ে গেছিলাম। কিন্তু দেখো, ওখান থেকে বেরোনোর জন্য সবার জন্য আমার কাছে একটা খুব লুক্রেটিভ ডিল থাকে। প্রথমে সে ডিলটা তাদেরকে দিই, সে ডিলটাতে রাজি হয়ে যায়, তাহলে তো খুব ভালো, নাহলে তুমি জানো আমার রাস্তা কী আছে আর একটা। ঠিক আছে, তো ওইভাবে আমাদেরকে সলিউশন করতে, আমি বলবো এটা যেন ভিডিও দেখে কেউ যেন না যায়, ঠিক আছে। আমি 2022-এ একটা ভিডিও আপলোড করেছিলাম, আচ্ছা, আমাদের যাদবপুর অঞ্চলের দিকে, ঠিক আছে। ভিডিও আপলোডের 5 থেকে 6 দিনের মধ্যে ওই বাড়িটা দেখার জন্য লোকজনের এত ক্রেজ বেড়ে গেছিল, ওই বাড়িতে যারা থাকেন তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। এক্স্যাক্টলি, এটাই হয় অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি তো 26-এর কথা বলছি না, আমি এখন আরও কমিয়ে দিয়েছি ডিটেলসটা দেওয়া, বাট 2022-এ হয়েছিল। প্রত্যেক দিন 9 করে 15 থেকে 20-25 জন ওই জায়গাতে যেত, মানে যত দিন বাড়ছে লোকের সংখ্যা বাড়ছে। আচ্ছা আচ্ছা। যিনি রেকর্ডিংটা করেছিলেন কিউরিও ফাইটে এসেছিল, ঘোষলি কল রেকর্ডিংয়ে, তিনি কোনো না কোনোভাবে এমনভাবেই লোকেশনটা দিয়েছিলেন সবাই বুঝতে পেরে গেছিলেন। এই কারণে আমরা অনেক জায়গা, অনেক হোটেলস রয়েছে, আমার কাছে মানে ইনস্টাগ্রামে ভরে ভরে ডিএম আসে, দাদা এই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোথায়, আমি বলতে পারি না, কারণ যাদের জায়গা তাদের এই জিনিসটা নিয়ে অনেক অসুবিধা হয়ে যেতে পারে, যেটা আগেও হয়েছে। তো একটাই কথা, অনেক বছর ধরে তো করছি এবং তুমিও রিসেন্ট স্টার্ট করেছো, তোমার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই সব জিনিস বাইরে থেকে দেখে খুব লুক্রেটিভ লাগতে পারে, বাট এর ভেতরের জগৎটা খুব অন্ধকার। তো কেউ এইসবের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে এইগুলোর মধ্যে ইনভলভ হবেন না। সাহস ভালো, দুঃসাহস ভালো না, কারণ দুঃসাহসের পর এমন কিছু আপনার জন্য হয়তো ওয়েট করছে যেটা দেখার জন্য হয়তো অনেকে বেঁচেও থাকে না। এক্স্যাক্টলি। আমি আর কিছু বলছি না, কারণ এগুলো এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বললাম। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, সূর্যের সাথে আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অথবা তন্ত্র রিলেটেড হেল্প লাগে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।